এই যে বন্ধুরা, শুনছো? নতুন নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আদরের ভালোবাসা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিও। লাইক কমেন্ট করতে মোটেও ভুলবে না কিন্তু। ধন্যবাদ সবাইকে। দুঃখের সামনে আসতে গিয়ে ধপাস করে পড়ে গেল মিনু। মুহূর্তের মধ্যেই চারপাশে একটা অস্বস্তিকর নীরবতা নেমে এলো। সবার দৃষ্টি মিমোর দিকে। লজ্জায় মাথা তুলে তাকাতেও পারছিল না সে। মেঝের দিকে মাথা নিচু করে রইল। কোমরে ব্যথা পেয়েছে, একা ওঠার শক্তি নেই। তার কপালের এক পাশ দিয়ে ছোট চুলগুলো এলোমেলো হয়ে নেমে এসেছে। মিমোর মা রেবিকা এগিয়ে এসে সাবধানে তাকে তুলল, তারপর সোফায় বসিয়ে দিল। মিমো চুপচাপ, চোখ তুলে তাকাতে পারছে না। ভুল করেই তো পড়ে গেছে, তবুও কেন যেন ভেতরে একটা অস্বস্তি কাজ করছে তার। সকলে নিজেদের মধ্যে কথা বলায় ব্যস্ত। সবাই কথা বলার মাঝেই পাত্রের মা আমিনা খাতুন মিমোকে উদ্দেশ্য করে বলল, শোনো মেয়ে, তোমার নাম কি? মিমো চোখ তুলে তাকালো। এক মধ্যবয়স্কা মহিলা, চোখে কঠোর ভাব, মুখ গম্ভীর। মিমো ধীর স্বরে বলল, সুন্দর নাম, তা কি করতে পারো? মিমো কি বলবে ভেবে পেল না, তাই তার মায়ের দিকে তাকালো। রেবিকা মেয়ের দিকে ভ্রু কুঁচকে তাকালো, ইশারায় কথা বলতে বলল। মিমো তবুও চুপ, তাই রেবিকা বলল, আমাদের মেয়ে টুকটাক সবই করতে পারে। আমিনা খাতুন আর কিছু বলতেই যাবে তার আগে পাত্রের বাবা, আমাদের ছেলে মেয়েরা একটু একা একা কথা বলুক। মিমোর বাবা মুবিন ইসলাম সম্মতি দিলেন। মিমোকে উদ্দেশ্য করে বলল, মা, তোমার ঘরটা নিয়ে যাও। মিমো তার রুমের দিকে গেলে ছেলেটি তার পিছু পিছু গেল। রুমে এসে মিমো বলার মতো কিছু খুঁজে পেল না। শুনুন, ব্যথা লাগেনি তো আপনার? হঠাৎ পুরুষালী ভরাট কণ্ঠে কেঁপে উঠল মিমো। তবুও সে তার মাথা নাড়িয়ে বোঝালো লাগেনি। মিমো কিছু জিজ্ঞাসা করতে চাই, ছেলেটি বুঝলো তাই বলল। নির্দ্বিধায় যা ইচ্ছে বলতে পারেন। মিমো নিজেকে সামলে বলল, আপনার নামটা? আপনাকে দেখতে এসেছি আর আপনি নামটাও জানেন না, মিস মেহেরুন। মিমো ছেলেটির কথাই ভরকে গেল। হ্যাঁ, সত্যি তো, তাকে দেখতে এসেছে আর সে নামটাও জানে না। কেমন অদ্ভুত অনুভূতি হচ্ছে তার। হয়তো শুনেছে নাকি শুনেনি। মিমো এক প্রকার দ্বিধায় পড়ে গেল। ছেলেটি মিমোর দ্বিধা কাটাতে বলল, আমার নাম ইমতিহান রহমান ইজান। এটুকু বলে ইজান আবারও বলল, আপনি বেশ অপ্রস্তুত হয়ে পড়েছিলেন যখন পড়ে গেছিলেন, ভয় পেয়েছিলেন। মিমো হালকা মাথা নাড়িয়ে বলল, আসলে হ্যাঁ, এত লোকের সামনে হঠাৎ, তাই বুঝতে পারছিলাম না কিভাবে কি করব। আমি নিজেও খুব স্বস্তিতে ছিলাম না, তবে আপনি পড়ার পর সবাই এত সিরিয়াস হয়ে গেল যে আমার ভয়টাই কমে গেল। মিমো এবার একটু লাজুক ভাবে তাকালো ইজানের দিকে। মনে হলো তার কথার মধ্যে একটু স্নিগ্ধতা আছে। শুনুন, আপনার কি আমাকে পছন্দ হয়েছে? জি। বললাম, আপনার কি আমাকে পছন্দ হয়েছে? আপনি এখনো ভালো করে তাকাননি পর্যন্ত আমার দিকে। ইজান মুখ ফুলিয়ে বলল বাচ্চাদের মতো। মিমোর মুখে অল্প হাসি ফুটে উঠল। অনেকক্ষণ পর যেন তার বুকের মধ্যে জমে থাকা ভয় আর লজ্জা একটু একটু করে খোলা হাওয়ার মতো উড়ে যেতে লাগলো। তাদের মাঝে আর কোনো কথা হলো না। বাহিনীর ড্রয়িং রুমে এসে বসে তারা। চারপাশে নীরবতা। ইজান তার বাবার কাছে বসলো, ইশারায় কিছু একটা বলল। জারিফ রহমান মুচকি হাসলেন, তারপর নীরবতা ভেঙে বললেন, মেহরুন মাকে আমারও ভীষণ পছন্দ হয়েছে। একটু থেমে নিজ ছেলের দিকে তাকিয়ে মজার স্বরে বলে, আমাদের ছেলেও কোনো আপত্তি করবে না নিশ্চয়ই? ইজান কিছু বলে না। আমিনা খাতুন হালকা মাথা নেড়ে সম্মতি দিলেন। মিমোর বাবা মুবিন ইসলাম মৃদু হাসলেন। রেবেকা এক পাশে বসে মিমোর দিকে তাকিয়ে ছোট্ট হাসি দিলেন। মিমোর মাথা নত ছিল, কিন্তু মনে মনে তার বুকের ভিতর অজানা অনুভূতির ঢেউ খেলে গেল। এরপর দুই পরিবারের মাঝে বিয়ের প্রাথমিক কথাবার্তা ঠিক হলো। বড়রা আরো কিছু আলোচনা করতে লাগলেন। হালকা চা নাস্তার পর্ব শেষে বিদায়ের সময় এগিয়ে এলো। ইজান বের হবার আগে একবার মিমোর দিকে তাকালো, মৃদু হাসি দিয়ে বলল, নিজের খেয়াল রেখো, আবার পড়ে যেও না। মিমো লাজুক চোখে এক চিলতে হাসি দিল। পড়ে যাওয়ার ঘটনার কথা ভেবে মিমো ভিতরে ভিতরে শুধু ভেবেছিল, এই ঘটনার পর তারা তাকে কি চোখে দেখবে। মেয়ে ঠিক করে হাঁটতেও পারে না, এসব ভেবেই তো ভয় পাচ্ছিল যদি কোনো খারাপ কিছু হয়ে যায়। কিন্তু সে কি জানে, এই অপ্রস্তুত মুহূর্তটাই হয়তো কারো মনে তার জন্য আলাদা একটা জায়গা বানিয়ে দিয়েছিল। সবাই বিদায় নেওয়ার পর মাসা একদম নিস্তব্ধ হয়ে এলো। সন্ধ্যা নেমে আসছে। রেবেকা মেয়ের পাশে এসে বসলেন, তার মাথায় হাত রেখে বললেন, বুঝলি মা, সব তো ভালোই হলো,
চিন্তা করিস না। মিমো হালকা মাথা নাড়ল, এরপর মুবিন ইসলাম রেবেকাকে উদ্দেশ্য করে বলল, তাহলে ওদের কথা এগিয়ে রাখি। ছেলের বাবা মা তো রাজি, আর ছেলেরও কোনো অমত নেই। হ্যাঁ, আমারও আপত্তি রাখি না। মিমো তো চুপ করে আছে, ওরও সম্মতি আছে। মিমো লজ্জায় মাথা নিচু করে নিল। মনে হলো নতুন এক অধ্যায় ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। মা তুমিও না। বলে মিমো নিজের রুমের দিকে চলে গেল। পোশাক পাল্টে বিছানায় বসলো। সন্ধ্যার মৃদু আলো জানালা ভেদ করে রুমে ঢুকছিল। নিস্তব্ধ রুমের ভেতর মিমোর হৃদয়টাও যেন ধীরে ধীরে ভারী হয়ে উঠছিল। আজকের অপ্রস্তুত মুহূর্তগুলো বারবার চোখের সামনে ভেসে উঠছিল, আর তার সঙ্গে মিশে যাচ্ছিল ইজানের সেই কোমল নিশ্চিন্ত স্বরের শব্দগুলো। সাপ্তাহিক ছুটির দিন মিমো শান্তি করে ঘুমাচ্ছিল নিজ রুমে। হঠাৎ রেবেকা মিমোকে ডাকতে ডাকতে আসলো। মিমো, মিমো, উঠ। মিমো আচমকা ডাকে ঘুম থেকে লাফিয়ে উঠল। তার বুকের মধ্যে ধরাস ধরাস শব্দ করছে। তার মায়ের দিকে তাকালো জিজ্ঞাসু দৃষ্টিতে। রেবেকা দরজার কাছে দাঁড়িয়ে একটু হাসলো। ইয়ান এসেছে, তোর সাথে দেখা করতে চায়। মিমোর চোখ হঠাৎ বড় হয়ে গেল। ছুটির দিনে এমন কিছু আশা করেনি সে। আজ কিছু না বলে গতকাল রাতেই তো বলেছিল, তুই ঘুমিয়ে গেছিলি। পরে মনে করেছিলাম বলে দিব, তারপর আমারও মাথা থেকে বেরিয়ে গেছে। আর যখন সকালে আসলো তখন মনে পড়লো। ড্রয়িং রুমে বসে আছে, দ্রুত আয়। মিমো এবার একটু অপ্রস্তুত হয়ে গেল। এত সকাল সকাল আসা, ঘুমিয়ে থাকার জন্য মুখটা ফুলে আছে কেমন। এভাবে সামনে যাবে কি করে? রেবেকা চলে গেলে মিমো আয়নার সামনে দ্রুত নিজেকে গোছাতে লাগলো। হালকা চুল আশ্রালো, ঠোঁটে এক ফোঁটা লিপ বাম দিল। নিজেকে আয়নায় একবার দেখে নিয়ে মনে মনে নিজেই নিজেকে বোঝালো। কিছুই হয়নি, এমনিতেই দেখা করতে এসেছে, ঘাবড়ে যাস না। রুমের গেটের সামনে দাঁড়িয়ে ভাবতে লাগলো। মাথায় হাজারো প্রশ্ন, কি বলবে ইজান, কিভাবে তাকাবে সে, কিভাবে তাকাবে। দরজা খুলে একটু সামনে এগোতেই ইজানের চোখ পড়ে গেল তার দিকে। ইজান বসেছিল সোফার উপর। মিমোকে দেখে হালকা এক মিষ্টি হাসি দিয়ে বলল, শুভ সকাল। ঘুম থেকে তুলে আনলো মনে হয়। মিমো হালকা লাজুক ভাবে বলল, না মানে হ্যাঁ, একটু হুট করেই হয়েছে সব। চিন্তা করো না, ঘুম থেকে উঠে এসেও তো দেখতে বেশ লাগছে। মিমো লজ্জায় মাথা নিচু করলো। ড্রয়িং রুমে কিছুক্ষণের জন্য নীরবতা নেমে এলো। আজ একটু ঘুরতে যাবে? ছোট এক কাপ কফি হলেও চলবে। মিমো তার মায়ের দিকে তাকালো। রেবেকা মাত্রই নাস্তা নিয়ে এসেছিল। কি বলবে বুঝতে পারে না, তাও বলে। আচ্ছা যাও তাহলে। তবুও একটু সংকোচ ছিল মনে। ইজান বুঝতে পেরে বলল, আন্টি, 1 ঘন্টাও না, যাব আর আসবো। মিমো রেডি হয়ে আসলে তারা বেরিয়ে পড়ে। ইজান একটা রিক্সা ডাকে, তারপর দুজনে উঠে পড়ে। দুজনে দূরত্ব বজায় রেখে বসে। রিক্সা ধীরে ধীরে এগিয়ে চলল। হালকা বাতাসে মিমোর ছোট ছোট চুল এসে মুখে পড়ছে। ইজান মিমোর দিকে তাকাচ্ছে না, আর কিছু বলছে না। মিমো চুপ, দুজনেই শুধু সামনের দিকে তাকিয়ে। কেননা ইজান জানে তার মিমোর উপর পুরোপুরি অধিকার হয়নি এখনো। আড্ডা ক্যাফে। এক নিরিবিলি সকাল দুপুরের মাঝামাঝি সময়। ক্যাফের বড় কাচের জানালা দিয়ে নরম রোদের ঝলক এসে পড়ছে টেবিলের উপর। জানালার ও পাশের গাছের পাতাগুলো দোল খাচ্ছে হালকা হাওয়ায়। ছুটির দিনে পথ চলায় অলসতা সবার। সে ক্যাফের এক কোনায় মিমো চুপচাপ বসে আছে আনমনে। ইজান অর্ডার দিতে যাওয়ার আগে একটু নিচু স্বরে হেসে জিজ্ঞেস করেছিল, মেহেরুন, আপনি চা না কফি কোনটা বেশি পছন্দ করেন? আপনার যা ইচ্ছা আনতে পারেন। ইজান হালকা দুষ্টু হাসি দিয়ে বলল। আপনি তো এখন থেকে আমার পছন্দে ভরসা করে ফেললেন। মিমো কোনো উত্তর দিতে পারল না। ইজান অর্ডার দিতে চলে গেল। মিমো ইজানের যাওয়ার দিকে তাকিয়ে রইল কিছু সময়। সেদিকে তাকিয়ে মনে মনে ভাবল, ইজান অনেক যত্নশীল। তার কথাবার্তায় এক ধরনের কোমলতা রয়েছে। যদি সে এখনো পুরোপুরি স্বাচ্ছন্দ্য বোধ করতে পারছে না, তবু ইজানের পরিস্থিতি তার মধ্যে অদ্ভুত এক সুর তৈরি করছে। কিছুক্ষণ পর ইজান 2 কাপ কফি হাতে ফিরে এলো। মিমোর সামনে কাপটা নামিয়ে দিয়ে মৃদুস্বরে বলল, এই নিন। আসলে আমি আপনার পছন্দ অপছন্দ জানার চেষ্টা করছি, যেন ভবিষ্যতে কোনো ভুল না করি। মিমো মাথা নিচু করে মৃদু হাসলো। ইজান তার সামনের চেয়ারে বসলো। কিছু সময় নীরবতা, তারপর ইজানই আস্তে করে কথা শুরু করলো। আসলে ভাবছিলাম আজ অনেক কথা বলবো। বাসা থেকে বের হওয়ার সময় মনে হচ্ছিল আজ কথা ফুরাবে না, কিন্তু এখানে এসে কিছুই বুঝে উঠতে পারছি না যে কোথা থেকে শুরু করব। মিমো হেসে ওঠে। তার মনেও তো হাজারটা প্রশ্ন চলছে।
সেও বুঝছে না কোথা থেকে শুরু করবে। মিমো কফিতে চুমুক দিল আর বলল, আমিও ঠিক বুঝতে পারছি না কি যে বলি। ইজান একটু মজা করে বলল, তাহলে চলুন যার যার মতো বলি। আপনি যা বলতে চান বলুন, আর আমি যা বলতে চাই বলবো। এবার প্রশ্ন করুন, যা জানতে চান। হ্যাঁ, তবে আমি প্রশ্ন করব না। আপনি নিজের সম্পর্কে আমাকে যা বলতে চান বলে দিন। ইজান হালকা হাসি দিয়ে বলতে শুরু করলো, ইমতিহান রহমান ইজান। যা আপনি জানেন, মা বাবার কাছের সকলেই ইজান বলেই ডাকে। কত বছর পড়াশোনা শেষ করেছি, তারপর চাকরিতে যোগ দিয়েছি। এর আগে কখনো কারোর সঙ্গে কোনো ধরনের সম্পর্ক ছিল না। পুরনো গান শুনতে ভালোবাসি, অবসরে বই পড়ি, বিশেষ করে উপন্যাস, আর মায়ের হাতের রান্না, সেটার তুলনা হয় না। একটু থেমে ইজান মিমোর দিকে তাকিয়ে মৃদুস্বরে বলল, এই আমি। এবার আপনার পালা। আচ্ছা, আপনি আমার নাম তো জানেন। মা বাবা মিমু বলে ডাকে আমায়। আমি এখন ভার্সিটির 2য় বর্ষে পড়ছি। বাড়ি থেকেই ক্লাস করি, তাই খুব বেশি বন্ধু বান্ধব এখনো হয়নি। ছোটবেলা থেকে বাগান করার শখ, ছাদে অনেকগুলো ফুলের গাছ লাগিয়েছি। বিকেলে সেখানে সময় কাটাই, ছাদের সাথে কথা বলি, গাছের সাথে কথা বলি মাঝে মাঝে। গল্প পড়তে খুব ভালো লাগে, মাঝে মাঝে মুভিও দেখি। হরর আর থ্রিলার টাইপ বেশি পছন্দের। রান্নাও করি, যদিও বাবা খেয়ে বেশ প্রশংসা করেন। ইজানের মুখে নরম এক প্রশান্তির হাসি ফুটে ওঠে। টেবিলের ওপাশে বসে দুজনের মধ্যে এক অদ্ভুত নরম একটা অনুভব জমতে থাকে, যেন মুক্ত হাওয়ায় ধীরে ধীরে ঘুরে বেড়াচ্ছে নতুন গল্পের সূচনা। ক্যাফের নরম আলোয় আরেকটি সময় কাটিয়ে দুজনে একসাথে বেরিয়ে এলো। বাইরে তখন দুপুরের কড়া রোদ, হালকা বাতাস রয়েছে। ইজান হাঁটতে রিক্সা খুঁজছিল, মিমো চোখ নামিয়ে পাশে হাঁটছে। রাস্তার এক পাশে ফুটপাতের গাছের ছায়া পড়ছে মাথার উপরে। বাতাসে মিমোর ছোট চুল উড়ে এসে মুখের উপরে পড়লে মিমো কানের পাশে গুজে নিল। ইজান চারদিকে তাকিয়ে নরম গলায় বলল, আপনার চুলগুলো বড্ড বদমাস, হাওয়া হলেই আপনাকে জ্বালায়। মিমো কিছু না বলে হালকা হাসলো। মনে এক অদ্ভুত শিহরণ জেগে উঠল তার, হয়তো কিছু অচেনা অনুভব। ছুটির দিন তাই রিক্সা দেখা যাচ্ছে না তেমন। অনেক খোঁজার পর একটা রিক্সার দেখা মেলে। ইজান ইশারায় মিমোকে বসতে বলল, তারপর নিজে উঠে বসলো। রিক্সাটা ধীরে ধীরে চলতে শুরু করলো। চারপাশে দুপুরের অলসতা, রাস্তায় তেমন ভিড় নেই। কখনো দুজনে একসাথে কিছু কথা বলছে, কখনো বা নীরবতায় চোখাচোখি হচ্ছে। দুজনের মনের ভিতরেই যেন হাজারো কথা জমে আছে, কিন্তু সব কথা শব্দে ফোটে না। রিক্সাটা ধীরে ধীরে মিমোর বাড়ির গলির সামনে এসে থামলো। চারপাশটা আরো শান্ত, দুপুরের নীরবতা যেন গায়ে মেখে আছে। ইজান নেমে দাঁড়ালো, তারপর পরই মিমোও নামলো। মিমো চলে যাওয়ার জন্য পা বাড়ালে ইজান ডেকে উঠল। মিমো। ইজান প্রথম থেকে তাকে তার বড় নামেই ডেকেছে। হঠাৎ তার ডাক নামে ডাকায় মিমো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে গেল। ইজান তার নিকটে এসে আসতে বলল, আপনার সঙ্গে আজকের সময়টা ভালো কাটলো। মিমো তাকালো এক পলক, তার চোখে মৃদু হাসি। আমারও একটা ছোট্ট কথা, কিন্তু অনেক কিছু বলে দেওয়ার উত্তর। ইজান কিছু সময় নীরব থেকে বলল, তাহলে এবার আপন করে নিলে সময় কাটানো সহজ হবে। মিমো সরাসরি চোখে তাকালো না, মুখ ঘুরিয়ে আসতে বলল, হয়তো এই কথার ভেতর লুকানো সম্ভাবনা থাকলো। ইজান মুচকি হাসলো, তার চোখেও সে অজানা আনন্দের আভাস। মিমো ধীরে ধীরে গেট পেরিয়ে বাড়ির ভেতরে ঢুকে গেল। পেছন থেকে ইজান তাকিয়ে রইল কিছুক্ষণ। দুপুরের রোদ নরম হয়ে আসছিল তখন। রিক্সা আবার ধীরে ধীরে চলতে শুরু করলো। পেছনে ফেলে যাওয়া সে অল্প সময়টা মিমোর মনেও থেকে গেল। তার বারান্দায় রাখা ফুলের টবে রাখা ফুল গাছগুলো যেন আজ একটু বেশি দুলে উঠল বাতাসের ছোঁয়ায়। রাতে বিছানায় শুয়ে আছে মিমো, জানালার পর্দা একটু সরিয়ে রাখা। বাইরে হালকা বাতাসে গাছের পাতাগুলো দুলছে। চাঁদের উজ্জ্বল আলো এসে পড়ছে তার রুমে। বুকের মাঝে অদ্ভুত এক শিহরণ কাজ করছে। ইজানের সেই মিমো বলে ডাকার শব্দটা বারবার কানে বাজছে। এর আগেও তো অনেকেই নামে ডেকেছে, তবুও এই ডাকে ছিল এক অচেনা কোমলতা, যা মনের গভীরে জমে আছে। ইজানের কথা, তার দৃষ্টি, কফি কাপের পাশে রাখা তার হাতের মৃদু নাড়াচড়া, সবকিছুই যেন মিমোর চোখের সামনে ভেসে উঠছে এক একটা নরম দৃশ্যের মতো। নিজের অজান্তেই মৃদু হাসল সে। সেই হাসির মাঝে যেন একরাশ লাজুক উষ্ণতা। বালিশে মুখ গুজে ফেলে চোখ বন্ধ করলো। বারান্দায় রাখা গাছগুলো যেন হাওয়ায় তুলে সে হাসির সঙ্গেই মিশে গেল। সেদিন রাতে সেই অচেনা অনুভূতি নিয়ে ঘুমিয়ে পড়েছিল মিমো। তারপর কেটে গেছে কয়েকটা দিন।
চারপাশে যেন হাওয়ায় ভেসে বেড়াচ্ছে একরাশ মিষ্টি ব্যস্ততা। দুই পরিবারই ধীরে ধীরে বিয়ের প্রস্তুতি নিতে শুরু করেছে। যদিও এখনো কোনো আনুষ্ঠানিক তারিখ ঠিক হয়নি, তবুও আস্তে আস্তে জমে উঠছে এক অদৃশ্য উচ্ছ্বাস। সকালে জানালার পর্দাকে উপেক্ষা করে রোদের নরম ছোঁয়া এসে পড়ে মিমোর মুখে। চোখ খুলে বারান্দার গাছগুলোর দিকে তাকায় মিমো। পাতাগুলো হালকা রোদে দুলছে, যেন সেও মিমোর মনে জমে থাকা কথাগুলোর সাথেই হেসে উঠেছে। পুরো দিনটি যেন শান্ত, হালকা মনে হয় আজ সবকিছু একটু বেশি ভালো লাগছে। বিকেলে সে ছাদে ফুল গাছগুলোতে পানি দিচ্ছিল, তখনই ফোনে ভেসে উঠল মেসেজের টুংটাং শব্দ। হাতে ধরা মগটা নামিয়ে ফোনটা তুলল সে। স্ক্রিনে ভেসে উঠল চেনা নাম ইজান। এই কয়দিনে মিমু আর ইজানের মাঝে ছোট ছোট কথাবার্তা হয়েছে, কিছু অভ্যাস তৈরি হয়েছে। শুভ সকাল, শুভ রাত্রি, হালকা কিছু হাসি আর দু একটা কথার মাঝে ছুঁয়ে যাওয়া বোঝাপড়া। অচেনা থেকে একটু একটু করে চেনা হয়ে ওঠার এক শুকনো পথ যেন সৃষ্টি হয়েছে তাদের মধ্যে। ছাদে বসে বিকেলের আলোয় মিমো ফোনের লক খুলে দেখল মেসেঞ্জারে ইজান লিখেছে, আজ কি করছেন ম্যাম? মিমো আনমনে হেসে উত্তর দিল, এই তো বাগানের গাছগুলোতে পানি দিচ্ছি। ইজান সাথে সাথে রিপ্লাই করলো, আপনার গাছগুলোকে ভেবে আমার ঈর্ষা হয় মেহিরন। তারা প্রতিদিন আপনার যত্ন পায়, আপনি তাদের ছুঁয়ে কথা বলেন, আর আমি আপনাকে একটু দেখার তৃষ্ণায় ছটফট করি। মিমো চুপ করে রইল কিছুক্ষণ, উত্তর খুঁজে পেল না। শুধু তার বুকের ভিতর এক অদ্ভুত শিহরণ খেলে গেল। বিকেলের পর সন্ধ্যার সময় লাল আভা ফুটে উঠেছে। রান্নাঘরে রেবিকা ব্যস্ত আর মিমো ড্রয়িং রুমে বসে বইয়ের পাতায় ডুবেছিল। হঠাৎ কলিং বেলের টুংটাং শব্দে ধরা খেল তার মনোযোগ। রেবিকা ব্যস্ত হাতে চুল গুছে রান্নাঘরের গেটের সামনে এসে বলল, মিমো, দেখ তোমা কে এসেছে। মিমো বইটা পাশে রেখে ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গেল। দরজা খুলে চারপাশে তাকালো, কাউকে দেখতে পেল না। একটু অবাক হয়ে দরজা বন্ধ করতে যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে সামনে আচমকা কেউ এসে দাঁড়ালো। মিমো চমকে উঠল। দাঁড়িয়ে হাসছে তার খালাতো বোন রূপসা। বোরকা পরিহিতা, কাঁধে ব্যাগ, চোখে দুষ্টুমির ঝিলিক। হেই লিটল চিজ, কেমন আছো? জি, আপনি যে কাজটা করলেন তারপর ভালো না থেকে পারা যায়? মিমো নিজের বুকের বাঁ পাশে হাত রেখে ন্যাকামি স্বরে বলে, এখানে ধুকপুক করছে। ভয় পাবার কি আছে, চমকে দিলাম একটু, ব্যাস। এদিকে রান্নাঘর থেকে আবার রেবেকার ডাক আসে, মিমো, কে এসেছে রে? তোমার বোনের মেয়ে। ভিতরে আসতে বল। রূপসা আর মিমো ড্রয়িং রুমে এসে সোফায় বসলো। রূপসা অল্প রাগ দেখিয়ে বলল, তখন বোনের মেয়ে বললি কেন? বোনের মেয়ে কি? হ্যাঁ, তোর বড় বোন হই আমি। 1 মাসের বড় হয়ে তুমি আমার বড় বোন হয়ে গেলে? রেবিকা গ্যাস বন্ধ করে বাইরে আসলো। রূপসাকে দেখে খুশি হয়ে বলল, রুবি তো বলেছিল তুই আসতে পারবি না। রূপসা হাসতে হাসতে উঠে দাঁড়ালো। খালামণি, কিছু বলো না, আমি যদি না আসি তাহলে তো কিছুই ঠিকঠাক হবে না। হ্যাঁ, সেটা ঠিক বলেছিল। মিমোর বিয়ের শপিং করবে না? হ্যাঁ, কাল তো যাবো। মিমোর থেকে শুনে নে বাকি কথা। আমি তোদের জন্য কফি বানিয়ে আনছি। রূপসা মাথা নাড়ালো। রেবেকা রান্নাঘরের দিকে গেল। রূপসা সেদিকে কিছু সময় তাকিয়ে থেকে বলল, এই কদিনে বেশ তো বদলে গেছিস, মুখে আলাদা এক রং ফুটেছে। মিমো লাজুক হেসে মাথা নিচু করলো। রূপসা একটু বাঁকা হেসে মিমোর দিকে এগিয়ে এলো। বুঝি বুঝি, এখন তো তোর নাম শুনলেই বুক ধক করে ওঠে, তাই না? মিমো মাথা নিচু করে মৃদু গলায় বলল, না মানে এমন কিছু না। আমি জানি, তাই মানে টানে করতে হবে না। মিমো লাজুক হাসলো। রূপসার ভালোই লাগলো। দুই বোনের মাঝে এক নরম খুনসুটির মিষ্টি মুহূর্ত জমে রইল। রেবেকা কফি তৈরি করে নিয়ে এসে ওদের কাছে বসলো। কাল তো শপিং করতে যাবি, খালামণি বলল। কে কে যাবে? কাল শপিং করতে যাব আমি, মা আর ওরাও আসবে। মানে রূপসা মজার স্বরে বলল। ওহো, তাহলে তো কাল একসাথে। মিমো কিছু বলল না। রূপসা ব্যাগ থেকে একটা খাতার পৃষ্ঠা বের করে বলল, তোর ভাবনাগুলো আমি আগেই আন্দাজ করছিলাম, তাই লিস্ট রেডি। তুই কি আবার সব দোকান ঘুরাবি নাকি? আমি তো জানি তোর শপিং মানে পুরো মার্কেট চষে ফেলা। জীবনে বিয়ে একবারই হয় খালামণির মেয়ে, আর আমি তোর বেস্ট বোন, সুতরাং মেনে নিতে হবে। মিমো দীর্ঘশ্বাস ফেললো। তারপর রূপসা ওর সাথে মিলে লিস্টে চোখ বুলাতে লাগলো। জামা, ওড়না, মেহেদি, স্যান্ডেল, ব্যাগ, আরো কত কি। মিমোর ভেতরেও একটু একটু করে ঢুকে পড়ছে সেই ছোটবেলার শপিং এর উত্তেজনা।
কিন্তু এবারে শপিংটা আলাদা। এবার তো শুধু একটা নতুন কাপড় নয়, নিজের নতুন জীবনের এক নতুন খণ্ড কিনতে যাবে সে। এরপর আজানের পর মুবিন ইসলাম দোকান থেকে ফিরে নামাজ সেরে বাড়ি এলেন। সন্ধ্যার পর রাতের আধারে বাড়িটাই যেন এক আলতো প্রশান্তিতে ঢেকে গেল। সবাই একসাথে বসে রাতের খাবার খেলো। খাবারের টেবিলে নানা গল্প, হালকা মজা আর হাসির ফোয়ারা চলল। মাঝে মাঝে রূপসা ও মিমোর ঠোকাঠুকি, রেবেকার মায়াভরা হাসি, সব মিলিয়ে এক উষ্ণ পরিবেশ। খাওয়া শেষে সবাই ড্রয়িং রুমে বসে আরো কিছুক্ষণ গল্প করলো। বিয়ে, শপিং নিয়ে নতুন নতুন আলোচনা চলল। রূপসা মাঝে মধ্যে সবাইকে হাসাচ্ছিল। ধীরে ধীরে রাত গভীর হলে একে একে সবাই নিজ নিজ রুমে চলে গেল। মিমো নিজের রুমে এসে বিছানায় শুয়ে পড়ল, রূপসা তার পাশে। রূপসা আসলে তারা একসাথেই ঘুমায়। চোখ বন্ধ করার আগে মিমোর মনে পড়ে গেল ইজানের কথা। হালকা একটা হাসি টুটে ফুটল, তারপর চোখের পাতা ভারী হয়ে এলো। পরদিন সকালে সূর্যের কোমর আলো জানালা বেয়ে রুমে ঢুকছে। রূপসার ঘুম ভাঙলো আগে। সে ধীরে ধীরে উঠে ফ্রেশ হয়ে এসে মিমোর পাশে বসলো। কিছুক্ষণ পর ওর শান্ত ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে থাকলো, তারপর হেসে নরম হাতে মিমোর গাল টিপে বলল, এই ঘুম কাতরে বনু, উঠবে না? মিমো ঘুম জড়ানো কণ্ঠে বলল, এই মাত্র তো চোখ বন্ধ করলাম, এর মধ্যে সকাল হয়ে গেল। উঠে পড়েন, না হলে ভাইয়ার সাথে তোর বদলে আমি চলে যাব। মিমো চোখ খুলে ফেললো, তার ঘুম উবে গেছে। তার মানে ইজান কি এখানে এসেছে? রূপসার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো। রূপসা হেসে দিল। মিমো বুঝতে পারলো রূপসা মজা করেছে তার সাথে। রূপসা উঠে জানালার পর্দা সরিয়ে দিল। রুম আলোকিত হয়ে উঠল। মিমোর মুখেও ফুটে উঠল এক মিষ্টি আলোর রেখা। জানালার বাইরে পাখিরা কিচিমিচি করছে। মিমো বিছানা থেকে উঠে জানালার পাশে দাঁড়ালো। সকালটা যেন আজ একটু বেশি সুন্দর, একটু বেশি রঙিন মনে হচ্ছে। বাতাসে হালকা সুবাস, গাছের পাতাগুলো আলোর ঝিলিক মেখে দুলছে। চৈত্রের ঝাঝা দুপুরে তপ্ত রোদ, বাতাস যেন থমকে আসছে। বাতাসে নেই কোনো শীতলতা, শুধুই উত্তাপ। বাহিরে বেড়ানোর সঙ্গে সঙ্গে মনে হয় কোনো মরুভূমিতে চলে এসেছি। ঘেমে একাকার মিমো বারবার ওড়না দিয়ে কপালের ঘাম মুছে নিচ্ছে। মিমোর এক যন্ত্রণা, সে গরম একটুও সহ্য করতে পারে না। তারপরেও আজকে মুখে বিরক্তি নেই, বরং একরাশ অপেক্ষার আড়ালে সে একটু অন্যরকম অনুভূতি অনুভব করছে। রূপসা আর রেবিকা শপিং করতে ব্যস্ত, কিন্তু সে মাঝে মাঝে এদিক ওদিক তাকিয়ে খুঁজছে এক অচেনা মুখ, যে মুখ থাকলে কিংবা রোদ মারিয়ে এসে হঠাৎ পাশে দাঁড়িয়ে বলবে, এই গরমেও সুন্দর লাগছে আপনাকে। মিমো আবার কপাল মুছে নেয়। ভেবে মুখটা একটু লাল হয়ে ওঠে। কিনা কে জানে, শপিং চলছিল পুরো দমে। জামা কাপড় দেখা, মেহেদি বিছে নেওয়া, স্যান্ডেলের সঙ্গে মিলিয়ে ব্যাগ, আবার ব্যাগের সঙ্গে মিলিয়ে কানের দুল, সবকিছুতেই যেন রূপসার এক অদ্ভুত রকম মনোযোগ। আর নিজের বিয়ে হলেও মিমোর কোনো মনোযোগ নেই। মিমো চুপ ছিল। সে হাতে একটা কুর্তি নিয়ে তাকিয়ে থাকে, তারপর আবার রেখে দেয়। রূপসা তার দিকে তাকিয়ে বলল, এটা ভালো লাগেনি তোর? অনেক সুন্দর তো। ভালো, কিন্তু আরো দেখি। সে এমনই, সবচেয়ে পছন্দের জিনিসটা পছন্দ করে ফেলে রেখে দেয়, শুধু একটু বেশি ভাবতে চায়। তখনই ফোন ভাইব্রেট করলো। মিমো ব্যাগ থেকে ফোনটা বের করলো। নামটি দেখে তার মুখে খুশির হাসি ফুটে উঠল, যেন ক্লান্তির ভাঁজে এসে হঠাৎ একটু শান্তি খুঁজে পেল। সে ফোনটা কানে দিয়ে বলল, জি। আমি চলে এসেছি, আপনি কোথায় আছেন? শপিং মলের 2য় ফ্লোরের 3 নাম্বার দোকানটায়। আচ্ছা। মিমো ফোনটা রেখে ব্যাগে রেখে দেয়। তার মুখে একটু হালকা রং আসে, এমন নয় যে খুব উজ্জ্বল, কিন্তু বোঝা যায় কেউ একজন তার দিনটায় নরম আলো ফেলে দিয়েছে। রূপসা মিমোর দিকে লক্ষ্য করে। কি রে, এত খুশি খুশি কেন হঠাৎ? মিমো মুখ ঘুরিয়ে নেয়, বলে না কিছু, শুধু মনে মনে ভাবে। সব কথা বলার জন্য নয়, কিছু কথা নিজের মধ্যে যত্ন করে রেখে দেওয়ার জন্যও হয়। 10 মিনিটও না যেতেই ইজান চলে আসে। তার সাথে আমিনা খাতুন এসেছেন। জারিফ রহমান আসেননি। তিনি বলেছেন, কেনাকাটি করা মেয়েদের কাজ, আমি যেতে পারবো না। এই আন তো যাচ্ছে। আমিনা জারিফ রহমানের দিকে বাঁকা চোখে তাকিয়েছিলেন। শুধু তাকিয়ে তিনি বোঝাতে চেয়েছিলেন নিজের ছেলের বিয়ে। তবুও এমন কথা কিভাবে বলতে পারে সে? ইজান সাদা শার্ট, ধূসর প্যান্ট পরে এসেছে। চোখের ভেতরে ক্লান্তি, কিন্তু ঠোঁটের কোণে এক শান্ত অভ্যাসী হাসি তার। সে মিমোর কাছে এসে দাঁড়ায়। চোখে চোখ মেলে এক মুহূর্তে নীরবতা ভাঙে না, ভেঙে যায় মিমোর অপেক্ষার সব কল্পনা। মিমো কিছু না বলে চোখ নামিয়ে নেয়।
তার মনে হয় এই গরমে ভিড় সব ঠিক হয়ে গেছে। ইজান ঝুঁকে মিমোর কানের কাছে খুব নিচু স্বরে বলে, আপনার আর কত রূপ আছে মেহেরুন, এই যে ঘর্মাক্ত চেহারা, আসলে আপনার প্রত্যেক রূপই আমাকে বিমোহিত করার জন্য প্রস্তুত থাকে। ইজান এটুকু বলে সরে দাঁড়ায়। ইজানের কথায় মিমোর শরীরে শিহরণ বয়ে যায়, সে কেঁপে ওঠে। লজ্জা লাগে তার, প্রথম কোনো ছেলে তাকে এভাবে বলেছে। চোখ বন্ধ করে নিজেকে শান্ত করে। ইজান দূরে সরে গেলেও তার দৃষ্টি মিমোর দিকে ছিল। তারপর হেঁটে বাইরে চলে গেল। আমেনা মিমোর পাশে বসলো। মিমো তাকিয়ে মিষ্টি হাসি দিয়ে বলল, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। মা, কি কি পছন্দ করেছো? রূপসা হলুদ আর মেহেদি অনুষ্ঠানের জন্য কাপড় পছন্দ করছে, আর বিয়েটা আপনার ছেলে পছন্দ করবে আন্টি। আচ্ছা, তোমরা পছন্দ করে নাও। রূপসা একের পর একটা পছন্দ করেই যাচ্ছে। তার কখনো এটা আবার কখনো ওটা পছন্দ হচ্ছে। মিমো আর রেবেকা শান্ত হয়ে তার কাণ্ড দেখছে। বিয়ে মিমোর হলেও তার ভেতর এত ফুর্তি নেই যত রূপসার ভেতর আছে। কেনাকাটায় ক্লান্ত সারাদিন পার করে সন্ধ্যা নামার পরপর ফিরেছে সবাই। শপিং এর ব্যাগে ভরে গেছে পুরো সোফা। মিমো নিজের রুমে ঢুকিয়ে হিজাব খুলে চেয়ারে বসে পড়ল। পায়ের কাছে রাখা শপিং ব্যাগে মেরুন রঙা কুর্তির কোনা উকি দিচ্ছে। এটা সেটাই যেটা মিমো পছন্দ করে রেখে দিয়েছিল। তার নেওয়ার কোনো ইচ্ছে ছিল না। ফেরার আগ মুহূর্তে ইজান তাকে এই ব্যাগটি হাতে ধরিয়ে দিয়েছিল, আর মিমোর দিকে এক পলক তাকিয়ে থেকে বলেছিল, এইটা আপনার ওপর ভালো লাগবে। আর শুনুন, পছন্দ হয়ে গেলে সেটা অন্য কারোর জন্য না রেখে নিয়ে নিতে হয়। মিমো অবাক হয়ে তাকিয়ে কিছুক্ষণ চুপ থেকে বলেছিল, আপনি কিভাবে জানলেন আমি এটা পছন্দ করেছিলাম? জানার চেষ্টা করলে অনেক কিছু জানা যায় মেহেরুন। এইসব ভেবে মিমোর ঠোঁটে একটু নরম হাসি খেলে যায়। সে এখন জানে তার চুপচাপ থাকাটাও কেউ একজন বোঝার চেষ্টা করছে। এটাই যথেষ্ট। হাত মুখ ধুয়ে মিমো রুম থেকে বের হলো। তারপর সোফায় গিয়ে বসলো। রেবেকা রান্না বসিয়েছে। তিনি ভেবেছিলেন বিকেলের ভেতরেই ফিরে আসতে পারবেন। রূপসা এখনো ব্যস্ত ব্যাগ গোছাতে। সে মিমোকে বিজ্ঞের মতো বলে, এই বলেছিলাম না যে শপিং মানে এক ধরনের যুদ্ধ, এবার বুঝলি? রূপসার এভাবে বলায় মিমো হেসে ওঠে, কিন্তু চোখের কোণে জমে থাকা এক অদৃশ্য অনুভূতির ভার সে কাউকে বুঝতে দেয় না। এত হাসি মজার মাঝেও এক শূন্যতা অনুভব করছে সে। রাত নেমে এসেছে নিঃশব্দে। ক্লান্তির কারণে রাতের খাওয়ার কিছু সময় পরে সকলে ঘুমে গেছে। পরই সকলে ঘুমিয়ে পড়েছে। তবে মিমোর ঘুম আসছে না। মিমো বারান্দায় দাঁড়িয়ে ছাদের দিকে তাকিয়ে থাকে। চাঁদের আলো আজ খুব নরম, যেন তার মন বোঝার চেষ্টা করছে। মিমো সব সময়ই তার নিজের অনুভূতিগুলো লুকিয়ে রাখে, কারণ সে ভাবে নিজের অনুভূতিকে প্রকাশ করা দুনিয়াতে সবচাইতে কঠিন কাজ। কখনো কেঁদে বলেও কাউকে বোঝানো যায় না। যদি কেউ তোমায় বুঝতে না চায়, তবে আজ তার চিন্তা একটু হলেও বদলেছে। ইজান তার পছন্দকে লক্ষ্য করেছে। হঠাৎই ফোনটা ভাইব্রেট করে। পর্দায় ছোট্ট একটা লাইন, ভালো লাগাটা যদি কাউকে নিয়ে কল্পনার জগতে হারিয়ে যাওয়ার নাম হয়, তাহলে আমি হারিয়েই যাচ্ছি মেহেরুন। লেখাটুকু পড়ে মিমো গভীর নিঃশ্বাস ফেলে। তার মুখে শুধু হাসি নয়, চোখে উজ্জ্বলতা। কিছু অনুভব শুধু হৃদয়ে লেখা থাকে, জোরে বলা যায় না। আজ মিমো চুপচাপ সে অনুভবে ডুবে থাকে। এই ভালো লাগা, এই না বলা কথাগুলোই বুঝি জীবনের সবচেয়ে নরম অধ্যায়। চাঁদের আলো তার গালে এসে পড়ে। হালকা বাতাস তার চুল উড়িয়ে দিচ্ছে। মিমো বারান্দায় দাঁড়িয়ে সেসব অনুভব করে। কোথাও যেন খুব ধীরে ধীরে কিছু বদলে যাচ্ছে। জীবনে এতদিন অনেক কিছুই এসেছে গেছে, কিন্তু এই অনুভবটা নতুন। এখানে কোনো দাবি নেই, কেবল অনুভব। এই যেন এখন তার জীবনের এক নীরব আশ্বাস। সে হয়তো ভবিষ্যতে ছায়ার মতো পাশে থাকবে। কিছু না হলেও অনুভব ছুঁয়ে যাবে। তবুও মিমোর মনে প্রশ্ন জাগে, এটা কি সত্যি কোনো আশ্রয়ের শুরু, নাকি সবটাই তার মন গড়া স্বপ্ন আর কল্পনার অতল থেকে উঠে আসা এক কাল্পনিক ভাবনা? সময় যত যাচ্ছে মিমো আর ইজানের বিয়ের দিন ততই ঘনিয়ে আসছে। আগামীকাল মিমোর বিয়ে। আসলে বিয়ের আগের দিনটার একটা নিজস্ব আবহ থাকে। একটানা ব্যস্ততা, দমবন্ধ উত্তেজনা, আর মনের গভীরে জমে থাকা নামহীন এক শূন্যতা। মিমোদের বাড়িটা সাজানোর কাজ চলছে। চারপাশে অনেক হাঁটাচলা, হাসাহাসি, সাজ পোশাকের গল্প। অথচ মিমোর মন কেমন যেন ফাঁকা হয়ে আছে। দুপুরের দিকে ছাদে মিমোর গায়ে হলুদের ছোট অনুষ্ঠান হচ্ছে। পাড়ার চেনা জানাদের নিয়ে, শুধু মহিলা আর বাচ্চারা। ছাদ জুড়ে হলুদের রং ছড়িয়ে ছিটিয়ে আছে। হলুদের ঘ্রাণ আর গানে গানে একরাশ আবেগ মিলে যেন সময়টাকে এক বিশেষ রূপ দিয়েছে।
মিমো রেডি হয়ে বসে আছে ছাদের এক কোনায় চৌকির উপর। তার গায়ে লাল পাড়ের হলুদ শাড়ি, হাতে গলায় গাঁদা ফুলের মালা, আর চুলের বেনিতে ফুল চড়ানো। তার মনে চাপা দুঃখ আর মিষ্টি উত্তেজনার ছায়া। ছোটরা দৌড়ে বেড়াচ্ছে, পাড়ার মহিলাদের বিভিন্ন গল্পের আসর। রূপসা গুনগুন করে উঠল, দিল ওয়ালি দুলহানি আলি যায়েঙ্গে সানাম। এটুকু বলেই রূপসা থেমে গেল। রূপসা থেমে যাওয়ার পর নীরবতা নামে। তারপর রূপসা মিমোর মুখে হলুদ ছোঁয়ায়। ধীরে ধীরে হাতে পায়ে হলুদ লাগিয়ে দেওয়া হয় মিমোর। মিমো নিশ্চুপ। মিমো, তুই এত চুপ কেন? কি ভাবছিস? কিছু না খালামণি, খালু আসবে না আজও? সে কইছে কাল বিয়েতে আসতে পারবে, তার স্কুলের কাজ আগে, বউ মেয়ের খুশি পরে। রুবি কটমট করে বলল, মিমোর খালা রবি এসেছে গত পরশু। আসার দিনই শাহিন মিয়া মানে মিমোর খালুকে অনেক করে বলেছে যে তার সাথে আসতে। তিনি বললেন, স্কুলে কাজ আছে, আমি এখন ছুটি নিতে পারবো না, বিয়ের দিন যাব। অবেলায় আব্বুর কথা জিজ্ঞেস কেন? আম্মুকে রাগাতে চাস? চাইলে জিজ্ঞাসা কর, পুরো 1.5 ঘন্টার মুভির সময়ের মতো কাহিনী শোনায় দেবে। মিমো ফিক করে হেসে উঠল। রুবি আর চোখে তাকালো। রূপসা, কি হইল রে মিমো? কই কিছু না তো খালামণি। তো হাসস কেন? একটা পুরনো কথা মনে পড়ে গেল। রুবি কিছু বলল না, চুপ থেকে রেবেকার কাছে গেল। তারপর হালকা একটা চুপচাপ সময় নামে চারপাশে। মিমো কিছু ভাবলো, তখন গাঁদা ফুলের মালা থেকে একটা পাপড়ি পড়ে যায় তার কোলে। হলুদ লাগানো হয়ে গেল। মোমো তখন গাঁদা ফুলের মালা থেকে একটা পাপড়ি পড়ে যায় তার কোলে। হলুদ লাগানো হয়ে গেলে মিমো উঠে নিচে চলে যায় গোসল করতে। তারপর ধীরে ধীরে সকলে যেতে থাকে। সন্ধ্যার পর সকলে আসবে, আবার সূর্য হেলে পড়েছে। হালকা হালকা বাতাস বইছে। মিমো গোসল করে মাথায় তোয়ালে পেঁচিয়ে বাহিরে আসলো। রূপসা বসেছিল বিছানার উপর। মিমোকে আসতে দেখে সে আরেকটা তোয়ালে নিয়ে গোসলে চলে গেল। মিমো বারান্দায় এসে দাঁড়ায় আর ভাবে, সকাল থেকে ইজানের কোনো পাত্তা নেই। কাল তাদের বিয়ে, সে কি জানে না? মিমো ঘাবড়ে আছে। একবার কল করাতে দূরে থাক, মেসেজও করলো না সে। তার অভিমান হলো ইজানের উপর। সন্ধ্যা নেমেছে, ছাদের চারদিকে ছোট ছোট বাতির রোশনাই, আলোর ঝলকানি, চাঁদের আলো আর সকলের হাসি। শব্দের ভিড়ে সময় যেন দাঁড়িয়ে আছে কিছু মুহূর্তের অপেক্ষায়। মেহেদি সন্ধ্যায় মিমো এক কোণে চুপচাপ বসে আছে। রূপসা তার হাতে মেহেদি দিয়ে দিচ্ছে। তবে মিমোর মন এখানে নেই, তার মনটা কোথায় যেন হারিয়ে গেছে। ইজানের ফোন এখনো আসেনি, এমনকি একটা মেসেজও না। সারাদিনে সবাই তাকে যতই সাজাক, যতই তাদের কথায় হাসাক, তবুও এই একটা অভিমান তীব্রভাবে বেড়ে চলেছে বুকের গভীরে। এমন একটা দিনে ইজান যদি না বোঝো, তাহলে আর কি বুঝবে? ছাদের বাতিগুলোর আলো টিমটিম করে, ঠিক যেন মিমোর ভেতরে জ্বলতে থাকা অপেক্ষার মতো। চারপাশের সব রং, গান, মানুষের কোলাহল, সবই যেন একটা খোলস, যার ভেতর মিমো হারিয়ে গেছে নিঃশব্দে। মেহেদি দেওয়া শেষে রূপসা মিমোর দিকে তাকিয়ে বলল, এই কই হারাইলি? এত চুপচাপ কেন? মিমো হালকা হাসি, বলে না কিছু। সে জানে কথাগুলো বললেই হয়তো বুঝে ফেলবে মন খারাপ। মেহেদি শুকিয়ে আসছে, তবুও মনটা শুকোচ্ছে না। রাত বাড়ছে, সকলে চলে যাচ্ছে নিজ নিজ বাড়ি। মিমো একবার ফোনটা হাতে নিয়ে স্ক্রিনের দিকে তাকায়। এখনো কিছু নেই, নিঃসঙ্গ এক নীরবতা। সবাই চলে যাওয়ার পর ছাদের চারপাশে নেমে এসেছে একরাশ নির্জনতা। বাতিগুলোর আলো এখনো জ্বলছে, কিন্তু এখন সেগুলো যেন শুধুই নিঃসঙ্গ সাক্ষী। সেই নিস্তব্ধ আলোয় ছাদে বসে আছে শুধু মিমো আর তার মা রেবেকা। রেবেকা এসে মিমোর পাশে চৌকিতে বসে। মেয়ের মুখের দিকে তাকিয়ে বলল, মিমো, কি রে, মুখটা এমন শুকনো হয়ে আছে কেন? কই মা, কিছু না তো। রেবেকা কিছুক্ষণ চুপ করে থাকে। তার দৃষ্টিটা শান্ত ও গভীর। অনেক কিছু সাক্ষী হয়ে ওঠা চোখ দুটো মিমোর দিকে তাকিয়ে থাকে। হঠাৎই মিমো কিছু না বলে চুপচাপ গুটিসুটি হয়ে মায়ের কোলে শুয়ে পড়ে। মাথাটা রেখে দেয় মায়ের কোলের উপরে, যেখানে শুধু নিশ্চিন্ত নির্ভরতা আর শান্তি। সেখানে নেই কোনো প্রশ্ন, নেই কোনো জবাবদিহিতার সমস্যা। রেবেকা আলতো হাতে মিমোর চুলে বিড়ি কেটে দিতে লাগলো। মিমো, তুই আমার একমাত্র মেয়ে। তোর চোখ মুখে নিঃশ্বাস সব আমি বুঝি। তোর মন খারাপ, সেটা তো বোঝার মতো মা আমি নই। তার কণ্ঠটা নরম, কিন্তু প্রতিটি শব্দে জমে আছে একটা সময়, অনেকগুলো অনুভব। তুই যেদিন এই দুনিয়ায় আসলি, সেদিন তোর বাপ মেয়ে হয়েছে শুনে খুশিতে করে পাগল হয়ে গেছিল। সেই দিন সন্ধ্যায় পাড়ার সব বাসায় মিষ্টি পৌঁছে গেল, কেউই বাদ ছিল না। তোকে পেয়ে আমরা এমন পূর্ণ হয়ে গেছিলাম
যে পরে আর কোনো বাচ্চার কথা ভাবিনি। তো দাদি প্রায় বলতো, আর একটা পোলা বা মাইয়া নেব, এই এক মাইয়া মানুষ বড় হইলে বিয়া দিয়া দিবি, তারপর তোরা একলা হইয়া যাবি। তখন হেসে বলতাম, আমার মেয়েই আমার জন্য যথেষ্ট, আমার আর কিছু লাগবে না আম্মা। রেবেকার কণ্ঠটা একটু কেঁপে ওঠে। তার হাতের স্পর্শটা আরো কোমল হয়ে পড়ে মিমোর মাথায়, যেন সব অভিমান, সব না বলা কথা সেই ছোঁয়াতেই। মিমো চোখ বন্ধ করে রাখে, কিন্তু অনুভূতিগুলো আর আটকে রাখতে পারে না। নিঃশব্দে চোখের কোণ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে মায়ের কোলের উপর। রেবেকা সেটা টের পায়। মায়ের মন কখনো ভুল করে না, হালকা গলায় বলে ওঠে, মিমো শোন, জীবনে কখনো যদি খারাপ সময় আসে, কষ্টে থাকিস কিংবা শুধু মন খারাপ হয়, তখনও আমাকে বলতে ভয় পাবি না। আমি হয়তো সবসময় তোর পাশে থাকতে পারবো না, সময় দিতে পারবো না, কিন্তু বুঝে নিবি আমি আছি, সব সময় আছি। রেবেকা একটু থেমে গভীরভাবে মেয়ের মুখের দিকে তাকায়, তারপর কণ্ঠটা আরো নরম হয়ে যায়। তুই এখন একটা নতুন বাড়িতে যাচ্ছিস, নতুন একটা জীবন। আমি জানি তুই ওদের আপন করে নিবি, সবাইকে ভালোবাসবি, কিন্তু তুই আমার মেয়ে। তোর অভিমান, তোর কান্না, তোর হাসি সব আমি বুঝি। এই বাড়ি, এই ঘর, এই কোল সবই তোর জন্য খোলা থাকবে আজীবন। মিমো আজ কোনো কথা বলে না, শুধু তার মায়ের কথা শুনছে। মিমো শুয়ে থেকে মায়ের কোমর জড়িয়ে ধরে, যেন এই শেষবার ছুঁয়ে নিতে চায় শৈশবের সেই আশ্রয়, যে আশ্রয় জীবনের সবচেয়ে নিরাপদ ঠিকানা সবসময়, এমনকি সুখে দুঃখে অভিমানেও। সূর্য আজ একটু বেশি মোলায়েম আলো নিয়ে উঠেছে, যেন জানে আজ কারো জীবনের বিশেষ দিন। আকাশ জুড়ে তুলোর মতো শুভ্র মেঘ ভেসে চলেছে, হালকা বাতাসে গাছের পাতা দুলছে ধীরে ধীরে, মনে হচ্ছে কোনো সুরে নৃত্য করছে। পাখির কিচিরমিচির শব্দ, তারা যেন এক গোপন উৎসবে মেতেছে। রুমের জানালাগুলো বন্ধ, তবুও মিমোর রুমটা অল্প আলোকিত, এক টুকরো নিঃশব্দ স্বর্ণালী গল্পের মতো। রূপসা ধীরে দরজাটা ঠেলে ভেতরে ঢুকে মিমোর দিকে তাকায়। রুমে ফ্যান চলছে, মিমোর কোমর পর্যন্ত কাঁথা দিয়ে ঢাকা। মিমো ঘুমন্ত মুখে একরাশ ক্লান্ত অভিমান। রূপসা হালকা হেসে জানালা খুলে পর্দা সরিয়ে দেয়, আলো গাঢ় হয়ে আসে রুমে। তখনই মিমোর ঘুমটা হালকা হয়ে আসে। রূপসা এগিয়ে গিয়ে বিছানায় বসে মিমোর মাথায় টোকা দিয়ে বলে, এই যে রাজকন্যা, ঘুম থেকে উঠুন। আজ আপনার রাজ্য ছেড়ে যাওয়ার দিন, রাজার কন্যা থেকে কারো জীবনের রানী হওয়ার দিন। আজ ঘুমালে কি চলে? মিমো নড়ে না, সে জেগে আছে, কিন্তু চুপচাপ। গত রাত ভোর অবধি মায়ের কোলেই ছিল সে। অনেক কথা বলেছে, অনেক কথা শেষ হয়নি, তবুও মনে হয় সব বলা হয়ে গেছে। রূপসা মিমোর কাঁধে ধাক্কা দিয়ে আবার বলল, আজ তোর বিয়ে বোন, উঠে পড়। মিমো চোখ খুলল না, শুধু মাথাটা সামান্য হ্যাঁ বোধক নাড়ল। এই সকালটা, এই আলোটা, এই নতুন জীবনে পা রাখার দিন, সবই বাস্তব, অথচ কেমন যেন স্বপ্নের মতো লাগছে তার কাছে। আজ সে বিদায় নেবে সেই চেনা উঠোন, চেনা দেয়াল, ঘরের প্রতিটা কোণে লুকোনো গল্প থেকে, যেখানে শৈশবের বেড়ে ওঠা, কৈশোরের উচ্ছ্বাস ও চঞ্চল দিনগুলো আটকে আছে। আর যে ঘরে মিশে আছে মায়ের আঁচলের সুবাস। প্রতিটা নিঃশ্বাসে বিদায় নেবে সে আশ্রয় থেকে, যেখানে ভালোবাসায় গড়ে উঠেছিল তার ছোট্ট জগৎ। আজ সে পা বাড়াবে এক নতুন জীবনের পথে, নতুন কিছু সম্পর্ক, নতুন কিছু দায়িত্বের দিকে, যার অনেকটাই অজানা অচেনা। মিমো ধীরে উঠে বসে, চোখে মুখে ক্লান্তি, তবুও আজকের দিনের তাগিদে নিজেকে গুছিয়ে নিতে হবে। এই ভাবনায় ধীরে ওয়াশরুমে ঢুকে পড়ে। আয়নার সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকে নিজের দিকে, চোখে হালকা লাল, তবে মুখে এক ধরনের নীরব অস্থিরতা। ফ্রেশ হয়ে বের হয়ে চুল আশ্রায়, তারপর বাহিরে এসে সোফায় বসে। তখন রেবিকা এসে মিমোকে বলে, মিমো খাবে না? সকাল তো অনেক হলো। মিমো মায়ের দিকে এক পলক তাকায়, তারপর বলে, এখন খেতে ইচ্ছে করছে না মা, তুমি খেয়েছো? হ্যাঁ, আর সবারও খাওয়া হয়ে গেছে। তোর পছন্দের খিচুড়ি রান্না করেছি, খেয়ে নিবি। মিমো হু হা কিছু বলে না, অথচ খিচুড়ি মিমোর পছন্দের খাবার তালিকায় পড়ে। রেবেকা মিমোর দিকে কিছু সময় তাকিয়ে থেকে খাবার টেবিলের কাছে যেয়ে তার উপর থেকে প্লেট নিয়ে খাবার বেড়ে মিমোর কাছে এসে বসে খাবার মাখালো। তারপর মিমোর মুখের সামনে খাবার ধরলো। মিমো খাবারের দিকে কিছু সময় তাকিয়ে থেকে মুখে নিয়ে নিল। খাবারে খিচুড়ি, আলু ভাজি আর ডিম ভাজা।
মিমো সাধারণত খুব চুপচাপ থাকে, কথা খুব বেশি বলে না, নিজের জগতে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে। তবে একবার কথা বলা শুরু করলে তাকে থামানো দায়। ভার্সিটিতে সে নিয়মিত নয়, কিন্তু যেদিন যায় সেদিন ফিরেই মায়ের পাশে বসে সারাদিনের গল্প বলতে থাকে। কার কি হলো, কি পড়ানো হলো, কোন বান্ধবী কি বলল, সব যেন মাকে বলার জন্য সে পুরো দিনটাকে মুখস্থ করে এসেছে। এই অভ্যাসটা তার ছোটবেলার। মায়ের কাছ থেকে দূরে গেলেই সে যেন প্রতিটা মুহূর্ত জমিয়ে রাখে। ফিরে এসে মায়ের কাছে উজাড় করে বলার জন্য। মিমোর কাছে তার মায়ের খোলা খাতার মতো, যার প্রতিটি পাতায় সে নিজের অনুভব লিখে যায় নির্ভয়ে নির্ভরভাবে। রেবেকা জানেন মিমো যখন দুশ্চিন্তায় থাকে তখন সে খাওয়া দাওয়া ভুলে নিজের ভেতরেই হারিয়ে যায় নিঃশব্দে, যেন বাইরের জগৎ তার কাছে অস্তিত্বহীন। যতক্ষণ না রেবেকা এক বকুনি দিয়ে নিজ হাতে খাওয়ায় না দিবেন ততক্ষণ সে মুখেও তুলে না কিছু। এটা মিমোর স্বভাব, বিশেষ করে নিজের পরীক্ষার সময়গুলোতে এমনটাই করে সে। তার বাবা মুবিন ইসলাম ঠিক উল্টো, চুপচাপ গম্ভীর মানুষ, খুব বেশি কথা বলেন না। তবে তিনি শৌখিন ছিমছাপ পোশাক, ঘর গোছানো, বইপত্র কিংবা বাগান করা সবকিছুতেই পরিপাটি ও রুচিশীল। মিমো অনেকটা মিশ্রণ, সে তার মায়ের মতো সহজিয়া আর বাবার মতোই সংযত। রেবেকা মিমোকে খাওয়ানো শেষ করলেন। মিমো পানি পান করছিল, তিনি বললেন, রুমে গিয়ে বসে থাকবে, লোকজন আসা শুরু করবে এখন। মিমো মাথা নাড়ালো। তাকে এ কথা না বললেও সে এটাই করত। আজ তার বিয়ে, লোকজন তো আসবেই। তবে মিমো চেয়েছিল তার আর ইজানের বিয়েটা হোক একদম ঘরোয়া, চেনা মানুষদের নিয়ে, কোনো বাড়াবাড়ি না করে। কিন্তু সব ইচ্ছা বাস্তব হয় না। মানুষ সমাজে বাস করে, অথচ এই সমাজে কেউ কারো বিপদে পাশে দাঁড়ায় না, দুঃখে কষ্টে খোঁজও রাখে না। তবুও যদি ভালো কিছু হয় তখন হাজারটা প্রশ্ন। যদি না জানিয়ে মিমোর বিয়ে হয় তখন এই তথাকথিত সমাজের লোকগুলো বলবে, মেয়ে বিয়ে দিয়ে দিলেন গোপনে, জানালেন না তো, একটা দাওয়াতও দিলেন না, আমরা কি ফ্রিতে খেয়ে আসতাম। আরো কেউ ফিসফিস করে বলবে, কিছু ছিল নাকি আগে থেকে, হঠাৎ কাউকে না জানিয়ে। এই সমাজে যা হয় তা যেন শুধু দেখানোর জন্য। ভালোবাসার সম্পর্ক এমনকি আনন্দও যেন থাকে লোক দেখানো, একটা আনুষ্ঠানিকতা হয়ে দাঁড়ায়। মিমো কখনো ভাবেনি তার বিয়েতেও এমন কিছু হবে। তার চাওয়া ছিল একটা পবিত্র সম্পর্ক শান্তিপূর্ণভাবে শুরু হোক, কোনো ক্যামেরা, কনফেটি বা লোক দেখানো ভিড়ের ভিতরে নয়। সবাই কি জানে না, একটা সম্পর্কের শুরু হয় বিশ্বাসে, অন্তত লোক দেখানো বাহারে নয়। বিকেলের সময়টা যখন সূর্যের আলোর দিকে তাকালে চোখ বন্ধ হয়ে আসে না, বরং একরাশ সোনালী কোমলতা থাকে চারিপাশে। মিমো বধূ বেশে বসে রয়েছে নিজ রুমের বিছানার উপর। মিমোর গায়ে বিয়ের লাল নয়, একটা নীল বেনারসি। নীলটা গভীর অথচ কোমল, চোখে হালকা কাজল, ঠোঁটে গোলাপি লিপস্টিক, আর কান, গলা, নাকে গহনা। শাড়ির পাড়ে সোনালি কাজ, যা আলো পড়লে উজ্জ্বল হয়ে ওঠে। বিয়ের শাড়িটি ইজানের পছন্দ করার কথা হলেও আমিনা নিজে পছন্দ করে পাঠিয়েছিলেন, কারণ ইজান তখনও দ্বিধায় ছিল। তবে শাড়ির রং নীল রেখে ইজানের পাঞ্জাবি কেনা হয়েছিল, যেন প্রথম দিন থেকেই দুজন দুজনে হয়ে ওঠে। রুমে নিঃশব্দে ঢুকে দাঁড়িয়েছিলেন মুবিন ইসলাম। মিমো চোখ তুলে বাবাকে দেখে স্থির হয়ে গেল। বাবার চোখে এক অন্যরকম আবেগ, অভিমান, ভালোবাসা আর একটু দুশ্চিন্তা। মেয়েকে এমন রূপে দেখার মুহূর্তটা যেন তাকে ভিতরে ভিতরে নরম করে দিচ্ছে। কিন্তু সেই মুহূর্তেই মুবিনের ফোনটা বেজে উঠল। একটু বিরক্ত হয়ে ফোনটা হাতে নিলেন, নাম্বার দেখে কানে নিয়ে বললেন, আসসালামু আলাইকুম। অন্য প্রান্তের কোনো কথা শোনা গেল না, শুধু কিছু সেকেন্ড নিঃশব্দে কেটে গেল। কথোপকথন খুব বেশি দীর্ঘ ছিল না, কিন্তু মুবিন সাহেবের মুখের রেখা মুহূর্তেই বদলে গেল, যেন তার চেহারার উপর হালকা ছায়া পড়ে গেল, কঠিন গম্ভীর, কিছুটা স্তব্ধ। ফোন কেটে তিনি ধীরে চোখ রাখলেন মিমোর দিকে। মিমো তার বাবার মুখের দিকে তাকিয়েছিল, কিছু বুঝে উঠতে না পেরে কৌতূহল আর অস্থিরতা নিয়ে তাকিয়ে রইল। মুবিন সাহেব এক নিঃশ্বাসে বললেন, বিয়ে হবে না। এই তিনটি শব্দ মিমোর সব স্বপ্নকে ভেঙে চুরমার করে দিল। চারপাশের বাতাস থেমে গেল, শব্দ হারালো, এমনকি আলোর কোমলতাও যেন তীব্র হয়ে চোখে বিঁধতে লাগলো। মিমো তবুও অবিশ্বাসে বলে উঠল, কেন? ছেলে বিয়ে করতে চাই না, তাই হবে না। কেন সেটা জানি না। রুমটা মুহূর্তেই বোবা হয়ে গেল। মিমো তাকিয়ে থাকে বাবার দিকে, চোখের পাতাও যেন নড়ছে না। চোখে কিছুটা বিস্ময়, কিছুটা অপমান আর অসহায়তা। তার কণ্ঠনালী কেউ যেন শক্ত করে ধরে আছে, কথা বের হয় না, কান্নাও নয়, মুখে কোনো অভিব্যক্তি নেই, কিন্তু বুকের ভেতরটা যেন ফেটে যাচ্ছে নীরবে, শব্দহীন কষ্টে।
যেন কেউ পুরো পৃথিবীটা এক ঝটকায় উলটপালট করে দিয়েছে। অথচ চারপাশে একদম নিস্তব্ধ, কারো মুখে কোনো শব্দ নেই, কারো চোখে কোনো সান্ত্বনা নেই। মিমোর চোখের কোণে জল জমলেও তা গড়িয়ে পড়ছে না। কিছু গল্প শুরু হওয়ার আগেই শেষ হয়ে যায়, আর কিছু প্রশ্ন রয়ে যায় চিরকাল, সেগুলো অব্যক্ত কিন্তু নির্মম বাস্তবতা। রাত গভীর, চারপাশ নিস্তব্ধ, কেবল পেছনের ঝোপঝাড় থেকে মাঝে মধ্যে ঝিঝি পোকার ডাক ভেসে আসছে। রুম অন্ধকার। মিমো জানালার পাশে নিশ্চুপে বসে আছে। আকাশে তারা দেখা যাচ্ছে, তবে সেই ছোটবেলার মতো তারা গুনছে না। তারাগুলো আকাশে জ্বলজ্বল করছে। আজ তার চোখে কোনো উচ্ছ্বাস নেই, শুধু এক ধরনের শূন্যতা। আজ যার সাথে জীবন শুরু হবার কথা ছিল, রাতটা যার সাথে কাটানোর ছিল গল্প করে, সেই পাশে নেই। কি অদ্ভুত না? আজ সবকিছু সাজানো ছিল, শুধু মানুষটা ছিল অনুপস্থিত। তবুও ভিতর থেকে একটা অদ্ভুত প্রশান্তি কাজ করছে তার, যেমনটা হয় খুব কষ্টের পরে একেবারে নিঃশেষ হয়ে গেলে। সে জানে কিছু সম্পর্ককে শেষ করলেই শেষ হয়ে যায় না, কিছু গল্পের মতো যাদের মাঝখানে এক পাতা ছিঁড়ে গেলেও বাকিগুলো থেকে যায় অনন্ত অপেক্ষায়। মিমো জানে না ইজান কেন বিয়েটা ভাঙলো, কিন্তু সে ওইটা জানে, ইজান তাকে পছন্দ করত। জানালার বাইরে তাকিয়ে সে মনে মনে বলে, হয়তো আজ নয়, কিন্তু একদিন ঠিক আমরা মুখোমুখি হব, নতুন ভাবে, নতুন গল্পে। উঠানের এক পাশে সাজানো হয়েছিল ছোট স্টেজ, মিমোর জন্য না, অতিথিদের চোখের জন্য। এখন সেখানে কেউ নেই। বাতাসে নীল সোনালি ফিতাগুলো বেপরোয়া ভেসে বেড়াচ্ছে, যেন ভাঙা কোনো স্বপ্নের শেষ চিহ্ন। মিমো চোখ বন্ধ করলো। সে জানে না এই রাত কেটে যাবে, কিন্তু তার ভেতরে একটা বিশ্বাস কাজ করছে যে এই গল্পটা এখানেই শেষ নয়। কোথাও না কোথাও কেউ হয়তো ঠিক এই গল্পটার অসমাপ্ত পাতা খুঁজছে, আর একদিন এসে বলবে, এখন শুরু হোক আমাদের গল্পটা। কারণ কিছু সম্পর্ক এমন হয় যা চোখে শেষ হলেও হৃদয়ের গভীরে ঠিক বেঁচে থাকে, নিঃশব্দে অথচ প্রবল ভাবে। রিবেকা মিমোর রুমের সামনে এসে দরজায় টোকা দিলেন। ভেতর থেকে কোনো শব্দ নেই। তিনি একটু কান্না ভেজা গলায় বললেন, মিমো, মা আমার দরজা খোল, খাবার এনেছি তোর জন্য। ভেতরটা একদম চুপ। রেবেকা জানেন তার মেয়ে কিছু বলবে না। এই চুপ থাকা মানেই সে কষ্টে আছে। যে মেয়ে একবেলা না খেয়ে থাকতে পারে না, সে আজ দুপুর সন্ধ্যা পেরিয়ে রাতেও কিছু মুখে দেয়নি। বরপক্ষ আসবে না শোনার পর মিমো সবাইকে চলে যেতে বলল। সবাই ভাবলো হয়তো একা থাকতে চাইছে, তবে মিমো সকলে বেরিয়ে যাওয়ার পর নিজেকে বদ্ধ করে নিল। দরজার উপারে এক অচল নীরবতা জমে আছে। কেউ ডাকলে সাড়া দেয় না, সে যেন নিজের ভেতরেই কোথাও হারিয়ে গেছে। যদিও আজ কেউ তেমন কিছু বলেনি, তবে বলতে কতক্ষণ। আজ হয়তো চুপ আছে, কালই আবার বলবে। মিমো জানে এরপর থেকে বাহিরে গেলে তাকে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হবে। তবে ইটকে অযথাই টুকরো করা হলে তারপর কেউ যদি জিজ্ঞেস করে, কেন ভাঙলো তোমায়, তখন ইট উত্তর দিবে কি? সে তো নিজেই জানে না তাকে কেন ভাঙা হলো। সে শুধু জানে ভাঙার পরে সে আর আগের রূপে ফিরতে পারবে না। আসলে ভাঙার কোনো ভাষা নেই, নেই কোনো ব্যাখ্যা, শুধু এক ধরনের ভার থাকে বুকে, যেটা বোঝানো যায় না, শুধু নিঃশব্দে পুষে রাখতে হয়। আর মিমো, সে ঠিক সেই নিঃশব্দ ভার নিয়ে আজ রাতের আধারে বসে আছে, ভাঙা গল্পের শেষ পাতায় নতুন কোনো সূচনার অপেক্ষায়। কয়েকদিন কেটে গেছে। মিমোদের উঠোনের এক কোণে একটা বকুল গাছ আছে, যেটা সকালবেলা ফুলে ঢেকে যায়। প্রতিদিন মিমো সে ফুল কুড়িয়ে মালা গাঁথত, তারপর সেটি সযত্নে ঝুলিয়ে রাখতো নিজের রুমের দেওয়ালে। সুবাসিত থাকতো পুরো রুমটা। কিন্তু এখন প্রতিদিন ভোরে ফুল ঝরে পড়ে, কিন্তু কেউ আর সেগুলো কুড়ায় না, কেউ মালা গাঁথে না। গন্ধ জমে থাকে মাটিতে, নীরবে পৌঁছে যায়, যেমন ভাবে জমে থাকে প্রশ্নগুলো, যা কেউ করে না। তবুও সবাই জানে এখন মিমোকে কারো হাসির শব্দ টানে না, চায়ের কাপেও ঠোঁট ছোঁয় না আগের মতো। প্রথম দিকে মিমো যেন সবার গল্পের মূল চরিত্র হয়ে উঠেছিল। কে যেন কার মুখে তার নামটা ফিসফিস করে বলছে, কে যেন দূর থেকে এসে চোখের ভাষায় অনেক প্রশ্ন রেখে যাচ্ছে। মুবিন ইসলাম, যিনি একসময় পাড়ার সবাইকে হেসে হেসে অভ্যর্থনা জানাতেন, এখন সে তিনিও লোক এড়িয়ে চলেন। আশেপাশের লোকদের যাওয়া আসাও এখন অনেকটাই কমে এসেছে। যারা এসেছিল তারা মুখে কিছু না বললেও চোখের ভাষায় বা মজার ছলে বলে গেছে, কেন ভাঙলো বিয়ে, মেয়েটার কি দোষ ছিল। এসব প্রশ্ন যেন হাওয়ায় ভেসে বেড়ায়। মিমোর রুমে ঢুকে পড়ে নীরবে নিঃশব্দে। মিমোর এখন সময় কাটে চুপ করে বসে থাকে। দেয়াল ঘড়ির কাঁটা চলে, বাইরের গাছে পাখি ডাকে।
আশেপাশে পৃথিবী এগিয়ে চলে, শুধু মিমোই যেন থেমে আছে একটা শূন্য বিন্দুতে। রেবেকা মাঝে মধ্যে এসে দরজার পাশে চুপচাপ দাঁড়িয়ে থাকেন, কোনো কথা বলেন না। মেয়ের চোখের ক্লান্তি, মুখের অভিমান সব তিনি বোঝেন, কিন্তু মুছে দিতে পারেন না। এক একদিন একটু খাবার এনে ডাকেন, মিমো মা একটু খেয়ে নেয়। মিমো খাবো পরে বলে এড়িয়ে যায়। একটা সময় সব স্বাভাবিক হয়ে যাবে, চায়ের আড্ডা, গল্প, হাসি আবার ফিরবে। কিন্তু মিমোর মনের ভেতরে সে একটুখানি জায়গা, যেখানে ইসানকে নিয়ে ছোট সংসার করার স্বপ্ন দেখেছিল, সেটা কি কখনো পূর্ণ হবে? কিছু স্বপ্ন থাকে, সেগুলো বাস্তবের আগেই ভেঙে যায়, কিন্তু তাদের ধুলোটা থেকে যায় মরুভূমির কোণে। মিমো আজ বহুদিন পর বিকেলের দিকে লিভিং রুমে এসে চুপচাপ বসে পড়ল। আগে থেকেই মুবিন ইসলাম সোফায় বসেছিলেন, কিছু ভাবছিলেন হয়তো। আব্বু, কাতর কণ্ঠে ডাকলো মিমো। মুবিন ইসলাম ধীরভাবে চোখ তুলে তাকালেন মেয়ের দিকে। তার বাবার চোখে চোখ রাখতে সাহস হলো না মিমোর। মাথা নিচু করে ঢোক গিলে বলল, তোমাকে অনেক কষ্ট দিয়েছি তাই না? মায়ের কাছে মিমো সবসময় ছিল একখানা খোলা বই, যেখানে তার অনুভূতির প্রতিটি পৃষ্ঠা নির্দ্বিধায় উল্টে যেত। কিন্তু বাবা, তার সামনে যেন এক অদৃশ্য প্রাচীর দাঁড়িয়ে থাকে। ভয় নয়, বরং এক নিঃশব্দ সমীহ, যে কারণে নিজের কোনো কষ্টই কখনো মেলে ধরতে পারেনি তার কাছে। মুমিন ইসলাম শান্ত গলায় বললেন, তুমি তো কিছু করোনি আম্মাজান, তাহলে কষ্ট দিলে কিভাবে? তিনি ছোটবেলা থেকেই মেয়েকে এই নামেই ডাকেন, আম্মা জান। তবে তার এখনো বিশ্বাস হচ্ছিল না। ইজান যাকে ছেলের মতো বিশ্বাস করেছিলেন, সে এমন করলো কিভাবে? মিমো বাবার দিকে তাকায় না, জানে চোখে চোখ রাখলেই চোখ ভিজে যাবে। আমি তো কখনো তোমার মতো করে কিছু বুঝি না আব্বু, কিন্তু এবার। তার গলা কাঁপছিল আর কথাগুলো আটকে আসছিল। মুবিন ইসলাম চুপচাপ শুনছিলেন, এরপর ধীরে উঠে এসে মেয়ের মাথায় হাত রাখলেন। অনেকদিন পর সে হাতের স্পর্শে বুকের ভেতরটা একটু কেঁপে উঠল মিমোর। তিনি শুধু বললেন, সব ঠিক হয়ে যাবে, সময়ের আগেও কিছু আসে না। সময় আসলে বুঝবি। যা হয়নি তাও ভালোই হয়েছে। মিমো কিছু বলল না, তার বুকটা হালকা লাগছিল, যেন বহুদিন পর কারো ছায়ায় দাঁড়িয়েছে সে, একটুখানি নির্ভরতার মতো। ঠিক তখনই উঠানের কোণ দিয়ে ধীর পায়ে এগিয়ে এলেন ধীরে পায়ে পায়ে এগিয়ে এলেন একজন মধ্যবয়স্ক মহিলা। পরনে শাড়িটা পরিপাটি, কিন্তু চোখের নিচে কালি, যেন একটা চাপা ক্লান্তি আর অনেক রাত না ঘুমানোর ফল। দরজার কাছে এসে খুব নরম গলায় বললেন, আসতে পারি? মিমো চোখে তাকালো, চোখাচোখি হলো সেই চেনা মুখ, তবুও আজ একেবারেই অপরিচিত। বিকেলটা চেনা ছিল, আলোটা ছিল নরম আর প্রকৃতি নীরব, কিন্তু সেই কথাগুলো ছিল খাপছাড়া, ধীর অথচ কাটার মতো। দরজার কাছে দাঁড়িয়ে থাকা সে চেনা অপরিচিত মুখটি তখন নরম অথচ কঠিন কণ্ঠে বলেছিল, আমার ছেলে যেখানে বাঁচা মরার লড়াই করছে, সেখানে তুমি এভাবে মুখ ফিরিয়ে দিলে? দিয়ে ভেঙেছে মানলাম, তবুও তো সেটা ইচ্ছেতে নয়। একবার দেখতে গেলে না, তোমাকে এমন মেয়ে ভাবিনি আমি। হিমু কিছু বলা তো দূরে থাক, সে কিছু বুঝতেই পারছিল না। তার চোখে মুখে কেবল বিস্ময় ছিল। বিয়ে ভেঙেছে ইচ্ছেতে নয়, এই কথাটাই বারবার প্রতিধ্বনিত হচ্ছিল তার মনে। অনেক চেষ্টা করেও আমিনা খাতুনের কথার একটা শব্দও বুঝে উঠতে পারল না সে। তবে বুঝলো ইজানের কিছু হয়েছে, কিন্তু কি? সেদিন তো কল আসলো, তারপর তার বাবা মুবিন ইসলাম ফোনে কথা শেষ করে জানিয়ে দিয়েছিলেন বিয়ে হবে না, ছেলে চায় না। এই কথাগুলো ভাবতে ভাবতে এক অজানা দোলাচলে পড়ে গিয়েছিল সে। তার কি আরো কিছু জানার কথা ছিল? কেউ কি জেনে বুঝে কিছু আড়াল করেছে? হাসপাতালের করিডোরে আলো ছড়িয়ে আছে, রাত গভীর হলেও আলো নিভে যায়নি কোথাও। ভিড়ও ছিল বেশ। হাসপাতাল হলো একটা শহরের নীরব ভবন, যেখানে কখনো জমে থাকে মৃত্যুর যন্ত্রণা, আবার কখনো বেঁচে থাকার নিঃশব্দ আনন্দ। এখানে কেউ শেষ নিঃশ্বাস ফেলে বিদায় নেয়, অথবা কেউ নতুন করে শুরু করে জীবনের গল্প। চারপাশের কোলাহল থেকে আলাদা হয়ে একটা নিঃশব্দ জগতেই বসেছিল মিমো, কেবিনের এক কোণে জানালার পাশে। ইজান শুয়ে আছে বেডে, তার চোখ সিলিং এর দিকে। বিয়ের আগের দিন অ্যাক্সিডেন্ট করেছে সে। কয়দিন জ্ঞান ছিল না পর্যন্ত মিমোর কাছে সবকিছু অজানা ছিল। সে জানতো না কেন হঠাৎ কোনো কারণ ছাড়া সবকিছু ভেঙে গেল, জানতো না কোন দুঃখ তাকে ছুঁয়ে গেছে, অথচ কেউ কিছু বলেনি। এখন সবকিছু জানার পর মিমোর মনে কোনো শব্দ জাগে না, জাগে শুধু এক ধরনের নীরবতা, যেটা ভাষাকে ছাড়িয়ে গিয়েছে। কি বোঝার ছিল আর কি বোঝানো হয়েছিল তাকে, তাতে কোনো অর্থ খুঁজে পায় না সে। বুকে একটা ভার জমে আছে, অভিযোগ নয়, ক্ষোভও নয়, শুধু অস্পষ্ট একটা অনুভব।
যেটা কোনো প্রশ্ন তোলে না, তবুও অনেক উত্তর দাবি করে। মিমো জানালার পাশে বসে, বাইরের শহরে নিজের নিয়মে বাজছে। রাস্তায় গাড়ি চলাচল কমে এসেছে, জানালা দিয়ে শীতল হাওয়া মিমোকে ছুঁয়ে যাচ্ছে। তার সাথে ভেতরে তো ফ্যান চলছেই। এই শহরে কেউ জানতেও পারেনি একটা গল্প ঠিক যেখান থেকে শুরু হবার কথা ছিল সেখানেই থেমে আছে। মেহেরুন, জানো আমি ভেবেছিলাম তুমি আসবে না। বলে গভীর নিঃশ্বাস নিল ইজান। কণ্ঠটা কেঁপে উঠেছিল, তাতে ছিল হতাশা। ইজানের কথায় মিমো ধীরে তার দিকে তাকালো। পা ব্যান্ডেজ, ডান হাতেও, কপালের এক পাশে গভীর কাটা, তার উপর স্টিচের দাগ, চুল এলোমেলো, মুখ শুকনো, চোখে ক্লান্তি আর অব্যক্ত কিছু যন্ত্রণা। মিমো কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে রইল। এই মানুষটা যাকে খুব অল্প সময়েই নিজের বলে মনে হয়েছিল, যাকে নিয়ে নতুন জীবনের স্বপ্ন বুনেছিল, আজ তাকে এভাবে দেখে যেন মনে হচ্ছে স্বপ্নগুলো আর আগের মতো পরিষ্কার নয়। তবে তাদের ভুলে যায়নি। ইজান আবার কিছু বলতে চেয়েছিল, কিন্তু তার আগেই তার চোখ দুটো বন্ধ হয়ে এলো। কে জানে ব্যথায়, ক্লান্তিতে নাকি অনুভবের ভারে। একটা শান্ত অথচ পেশাদার কণ্ঠ দরজার পাশ থেকে ভেসে এলো। মিমো চমকে তাকালো। সাদা এপ্রন পরা এক ডাক্তার কেবিনে ঢুকেছে, হাতে ক্লিপবোর্ড, মুখে ক্লান্তির ছাপ, কিন্তু কণ্ঠে বিনয়ের রেখা। মিমো হঠাৎ একটু অপ্রস্তুত হয়ে গেল। সে বুঝে উঠতে পারছিল না এই প্রশ্নের কি উত্তর দিবে। সে কিছু বলার আগে ইজান বলল, আমার কাছের কেউ। ডাক্তার অদ্ভুত চোখে তাকালো মিমোর দিকে। মিমো মাথা নিচু করে রেখেছে। কিছু না বলে ইজানের পালস চেক করলো ডাক্তার। চোখে নিচে হালকা ক্লান্তির ছাপ, কিন্তু মুখে অভ্যাসবশত হাসি ধরে রেখেছেন তিনি। মিমো মাথা নিচু করে রইল। ইজানের কণ্ঠটা আবার কানে বাজলো, আমার কাছের কেউ। একটা সময় যাকে নিয়ে নিজের দিন গোনা শুরু করেছিল, সেই মানুষটা আজও হয়তো তাকে ঠিক সেভাবেই ভাবছে। অথচ মাঝখানে ছিঁড়ে গেছে কতগুলো প্রয়োজনীয় পৃষ্ঠা, যেখানে কোনো ব্যাখ্যা ছিল না, ছিল না কোনো কারণ। ডাক্তার ধীরে পেছন ঘুরে দরজার দিকে পা বাড়ালেন। কথাগুলো শেষ করে দরজা খুলে বেরিয়ে গেলেন তিনি। ডাক্তার চলে যাওয়ার পর ইজান ধীরে চোখ মেলল, ধীর কণ্ঠে বলল, আপনি কি রেগে আছেন আমার উপর? আমি জানতামই না কিছু, সেখানে রাগের সুযোগ কোথায়? আর এমন কিছু কেউ রাগ করতে পারে? মিমো আর কিছু বলে না, তার গলায় কোনো শব্দ জন্ম নিচ্ছে না। ইজান ধীরে মাথা ঘুরিয়ে তাকায়, খুব আস্তে বলে, আমি চাইনি এমন কিছু হোক। আমি চাইনি আমাদের জীবনের শুরুতে আমি এমন একটা ছাপ রেখে যাই। তার কণ্ঠ ভাঙা, চোখে অভিমান নয়, একটা অনুশোচনার ছায়া। মিমো এবার মুখ তোলে, তার চোখে প্রশ্ন নেই, শুধু এক ধরনের ক্লান্তি, ভেতর থেকে আসা, জমে থাকা। আপনার মা আমাকে ধিক্কার জানিয়েছে যে আপনি যুদ্ধ করেছিলেন বেঁচে থাকার জন্য, আর আমি কেমন মানুষ খোঁজ নেইনি, অথচ সবকিছুর একাংশও কেউ আমায় জানানোর প্রয়োজন বোধ করেনি। তাহলে আজ সন্ধ্যার পর মিমো এসেছিল আমিনা খাতুনের সাথে। তার বাবা মুমিন ইসলাম এসে রেখে গিয়েছেন। তখন সূর্য পুরোপুরি ডুবে গেছে, আলো জ্বলে উঠছিল শহরে। রাত যখন 7:30, আমিনা খাতুন কেবিনে সোফায় বসে ক্লান্ত চোখে তাকিয়েছিলেন ছেলের দিকে। ঘুম আর কান্না মিলেমিশে তার মুখে এক ধরনের স্থির বেদনার রেখা। তিনি অনেকদিন ঠিকভাবে ঘুমাননি। ছেলের এ অবস্থায় কোনো মায়েরই ঘুম না আসা স্বাভাবিক। ইজান দেখে ধীরে বলেছিল, মা তুমি কান্না করো কেন এত? তুমি অনেক ক্লান্ত হয়ে গেছো, বাড়ি গিয়ে একটু আরাম করে নাও না। আমি এখন অনেকটাই ভালো। বাবা তোমার সাথে যাবে, তিনিও খুব ক্লান্ত, আর তার সাথে আমার কিছু কথা বলার আছে। বলতে বলতে ইজান মিমোর দিকে তাকিয়েছিল এক ঝলক, তারপর একটু থেমে বলেছিল, আপনিও চলে যান, দেরি হয়ে যাচ্ছে। কিন্তু সেই কথাগুলো ভেতরেই ছিল না বলা কথা। যা ছিল থেকে যাও, শুধু বললাম যেন কেউ না ভাবে আমি কাউকে আটকে রাখতে চাচ্ছি। ইজান চোখ বন্ধ করে একটু চুপ করে রইল, যেন কথাগুলো নিজের ভেতরে সাজিয়ে নিচ্ছিল। আমি জানতাম না মা আপনাদের বাড়িতে গিয়েছিল আর এমন বলেছে। তার স্বর নিঃশ্বাসে মিলিয়ে যাচ্ছিল। জ্ঞান ফিরে আমি প্রথমে তোমার খোঁজ নিয়েছিলাম, তাই হয়তো মা এমন করেছে। মিমো বুঝলো না ইজান তাকে কখনো তুমি করে আবার কখনো আপনি করে বলছে, কিন্তু কেন? তুমি কি বিশ্বাস করবে মেহেরুন, আমি সত্যি চাইনি এমন হোক। ইজানের কণ্ঠ নরম হয়ে এলো, তাতে কেবল অনুশোচনারই ছায়া ছিল না, ছিল একটা অদৃশ্য ব্যথা। মিমোর অকপটে বলা কথা শুনে ইজান আর কিছু বলেনি। তার চোখ জোড়া ধীরে বন্ধ হয়ে এলো। মেডিসিনের প্রভাব না অভ্যন্তরীণ ভার কে জানে। নিঃশ্বাসের ছন্দটা এখন ধীর আর গভীর। ক্লান্ত শরীরটা যেন অবশেষে একটু স্বস্তি পেয়েছে।
মিমো জানালার দিকে তাকিয়ে রইল। বাইরের আলো আধারের ভেতর যেন রাতটা আরো গভীর হয়ে গেছে। আলো ঝলমলে শহরটা কেমন অচেনা লাগছে, ঠিক তার নিজের মতো, যে নিজেকেও আজকাল মাঝে মাঝে চিনে উঠতে পারে না। ধীরে পা ফেলে সে জানালার পর্দাটা সামান্য টেনে নিল। তারপর চুপচাপ বসে পড়ল ইজানের পাশে গিয়ে। চেয়ারে বসে থাকলেও মিমের মনে হচ্ছিল সে যেন কোনো এক অদৃশ্য দেয়ালের ওপাশে এসে পৌঁছেছে, যেখানে কোনো ব্যাখ্যার প্রয়োজন নেই, কোনো প্রশ্ন তোলা নিষিদ্ধ। হঠাৎ মনে হলো এত কাছ থেকে এই মানুষটাকে কখনো দেখা হয়নি। এই মানুষ যার সাথে একসময় ভবিষ্যতের প্রতিটি অধ্যায় জুড়ে গিয়েছিল, আজ যেন সেই ভবিষ্যতের মাঝপথ থেকে ফিরে এসে আবার শুরু হতে চাইছে। সবকিছু এলোমেলো হয়েছিল সত্যি, কিন্তু আজ এখানে এসে বসে তার মনে হচ্ছে এমন ভাঙা করার মাঝেই তো গল্পটা গড়ে ওঠে। হয়তো সব এলোমেলোর মাঝেও একটা ছন্দ থাকে, যা একদিন ঠিকই নিজের জায়গা খুঁজে নেয়। এখন আর কোনো কথার প্রয়োজন নেই, শুধু এইটুকুই যেন বলা হয়ে যায়, তার উপস্থিতিতে আমি এসেছি, থাকবো, বাকিটা পরে দেখা যাবে। আজ সকালের আলোটা স্পষ্ট, গাছের পাতাগুলো হাওয়ায় দুলছে নিত্যদিনের মতো। শহর জেগে উঠেছে তার চিরচেনা ব্যস্ততায়। জানালা দিয়ে সকালের রোদ এসে পড়েছে কেবিনে। ইজান ঘুম থেকে জেগে উঠল, চোখ মেলে চারপাশে তাকালো। কয়েক সেকেন্ড পর তার দৃষ্টি গিয়ে থামলো মিমোর উপর। মাথা বেডের এক পাশে রাখা, নিঃশব্দে ঘুমাচ্ছে সে। মিমোর ঘুমন্ত মুখের দিকে কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে রইল ইজান। এর আগে কখনো এত কাছ থেকে দেখেনি তাকে। মনে হলো যদি সেদিন সেই দুর্ঘটনা না ঘটতো, তবে হয়তো আজ এই মেয়েটাকে এভাবেই প্রতিদিন দেখা যেত, এই শান্ত ভঙ্গিতে। রাতে ভাবনার মাঝে কোনো এক মুহূর্তে হয়তো ঘুমিয়ে পড়েছিল মিমো, ঠিক যেমন করে অচেনা কোনো গন্তব্যে পৌঁছানোর আগে কেউ ক্লান্ত হয়ে থেমে পড়ে। কিছুক্ষণ পর ইজান ধীরে উঠে বসলো। ডান পায়ের উপর ভর দিয়ে দাঁড়াতে একটু কষ্ট হচ্ছিল, তবু উঠল। আস্তে করে হাঁটতে হাঁটতে চলে গেল আশ্রমে। আরো কিছু সময় পরে মিমোর চোখ খুলল, আলস্য ভঙ্গিতে হাই তুলল, চারপাশে তাকালো। মনে হলো সে কোথায় আছে যেন ভুলে গেছে। মাথায় ধীরে ধীরে জায়গা করে নিল বাস্তবতা। সে উঠে দাঁড়িয়ে ধীর পায়ে কেবিনটা ভালো করে দেখে নিল। কোথাও ইজান নেই। আশ্চর্য, এই অবস্থায় সে কোথায় যেতে পারে? একটু দুশ্চিন্তা নিয়ে মিমো দরজার দিকে এগোতে যাবে, এমন সময় পেছন থেকে ভেসে এলো পরিচিত কণ্ঠ। মেহরুন, কোথায় যাচ্ছ? ওয়াশরুম থেকে বেরিয়ে আসছিল ইজান। মিমোর দিকে তাকিয়েছিল একটু অবাক ভঙ্গিতে। মিমো পেছন ফিরে তাকায়। ইজান দাঁড়িয়ে আছে ওয়াশরুমে দরজার কাছে, কপালে হালকা ভাঁজ। দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে বোঝা গেল। দেখা মাত্রই মিমো নিঃশব্দে এগিয়ে যায় তার দিকে। ধীরে দু হাতে ইজানকে ধরে। ইজানও তেমন কিছু না বলে মিমোর কাঁধে হাত রাখে। মিমো ইজানকে ধরে নিয়ে এসে বেডে বসিয়ে দিল। দুজনের মাঝে কোনো শব্দ নেই, তবুও যেন তারা একে অপরকে নিঃশব্দে পড়ার চেষ্টা করছে। এক সপ্তাহ পর, 2 দিন হলো ইজান বাড়িতে এসেছে। হাসপাতালের সাদা দেওয়াল আর সেই নির্বাক কেবিন ছেড়ে এখন সে নিজের রুমে। নিজের ঘর মানে এক আলাদা প্রশান্তির জায়গা, তবুও তার মন টিকছে না। হাসপাতালে থাকতে মিমো প্রতিদিন এসে তার সাথে দেখা করত, হয়তো খুব বেশিক্ষণ নয়, তবু আসতো, কখনো খাবার কিছু নিয়ে, আবার কখনো নীরবতা নিয়ে। তাকে দেখেই বোঝা যেত সে আসলে কি বলবে তা নিজেও জানে না, শুধু এসে বসে থাকতো। মাঝে মাঝে হয়তো 2-একটা কথাও হতো, কিন্তু সেই উপস্থিতিটা ছিল এক অন্যরকম অনুভব। এখন চারপাশে নিজের পরিচিত সবকিছু থাকলেও ইজানের কেমন শূন্য শূন্য লাগছে। কিছু মানুষের সাথে থাকার অভ্যাস খুব দ্রুত গড়ে ওঠে, আর ভাঙলেও তার অনুভব সহজে যায় না। মিমোর প্রতিদিন আসা ইজানের অভ্যাসে পরিণত হয়েছিল। হাসপাতালের বেডে শুয়ে থাকতে থাকতে মিমোর আসার প্রহর গুণা হয়ে উঠেছিল তার নিত্যকার কাজ। বিকেলে রোদটা ধীরে ধীরে কমে আসছে। জানালার পাশে চেয়ারে বসে ইজান দেখছে বিকেলে রোদটা ধীরে ধীরে ফিকে হয়ে আসছে। আকাশে রঙের এক নীরব খেলা, হালকা কমলা, ম্লান নীল, আর এক ধরনের ধূসর বিষণ্ণতা। পাখিরা একে একে নিড়ে ফিরছে, মানুষেরাও নিজের গন্তব্যে। সবকিছুই খুব সাধারণ, অথচ আজ সবকিছুই অদ্ভুতভাবে কাছের মনে হচ্ছে। এই সময়টা যেন আগে কখনো এত দীর্ঘ আর নিঃসঙ্গ মনে হয়নি। ইজান ঘাড় ঘুরিয়ে দেখল তার বাবা জারিফ রহমান দরজার সামনে দাঁড়িয়ে। নরম গলায় বললেন, ভিতরে আসবো? ইজান মাথা নাড়ালো সম্মতির ভঙ্গিতে। জারিফ সাহেব ধীরে এসে বেডে বসলেন। ইজান তাকিয়ে রইল তার দিকে। মধ্যবয়স্ক মানুষ, মাথার চুলে পাক ধরেছে অনেকদিন, চোখে চিন্তার রেখা। কিছু বলবে বাবা? কিছু ভেবে বললেন তিনি।
যেদিন থেকে বাড়িতে এসেছো মেহমান হয়ে আসছো কেন? ইজানের মনে হলো বাবা আসলে অন্য কিছু বলতে চেয়েছিলেন, কিন্তু বললেন না। সেই না বলা কথার ভার যেন বাতাসে রয়ে গেল। ইজান হালকা করে হাসলো, তবে সে হাসিতে কোনো উচ্ছ্বাস ছিল না, ছিল কেবল একটা স্তব্ধতা। জানালার বাইরে আলো ক্রমশ নিঃশেষ হয়ে আসছিল। মন মরা হয়ে আছি এমন কিছু না বাবা, একটু সময় নিচ্ছি সবকিছু বুঝে নিতে। জারিফ রহমান মাথা নিচু করে কিছুক্ষণ চুপ করে রইলেন, যেন নিজের ভেতরে খুঁজে নিচ্ছিলেন কথাটা শুরু করবেন ঠিক কোন দিক থেকে। ম্যামের ব্যাপারটা নিয়ে তো আমাদের প্রতি কোনো ক্ষোভ আছে? একটু থেমে গলা নিচু করে বললেন। জানি থাকার কথা। ইজান চুপ করে রইল, বোঝার চেষ্টা করলো তার বাবা ঠিক কি বলতে চাইছেন। ক্ষোভ থাকবে কেন? জারিফ সাহেব অবাক হয়ে এক ঝলক তাকালেন ছেলের দিকে। মনে হলো ইজান কি মজা করছে, না তিনি জানেন তার ছেলে কখনো বাবা মায়ের সাথে ব্যঙ্গ করে না। তার ভিতরে সবকিছু জমে থাকে, কিন্তু মুখে আসে না সহজে। ম্যাম কিছু বলেনি তোকে? কি বলবে? ইজান এবার চোখে চোখ রেখে বলল। যা বলার সরাসরি বলো না কেন? জারিফ রহমান একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। তোর অ্যাক্সিডেন্টের পর তুই তখনই জ্ঞানহীন। ডক্টর বলল কোমায় যেতে পারিস। সেদিন পরে রাত শুধু ভাবে কাটালাম। পরে আলো দেখলাম জ্ঞান বাইরে, অথচ ভিতরে কেমন অন্ধকার। পরের দিন ছিল তোর বিয়ে। আমি কিছুই বুঝে উঠতে পারছিলাম না মরিন ইসলাম আর পরিবারকে কিছু বলবো কি না। শেষমেশ আমি বিয়ে কিছু সময় আগে ফোন করে বলেছি ছেলে বিয়ে করতে চাই না। তখনই মন হয়েছিল যে সত্যি কথা বলার একটু অনেক সহজ। ইজান চোখ নামিয়ে নিল, কণ্ঠে কোনো রাগ ছিল না, বরং একটা নরম ভাঙা সুর। ধীরে ধীরে যেন ভিতরের ধোঁয়াশাগুলো পরিষ্কার হতে লাগলো তার কাছে। ও প্রতিদিন আসতো, কিছু বলতো না, শুধু পাশে বসে থাকতো। আমি ভাবতাম আমি বুঝি ও কি বলতে চাই, কিন্তু এখন বুঝছি আমি কিছুই বুঝিনি। একটা দীর্ঘশ্বাস ফেলে সে থামলো। কথাগুলো যেন বাবার উদ্দেশ্যে নয়, নিজের মনেও বলছে সে, যা এতদিন জমেছিল। যে মেয়েটা সবকিছু জেনেও মেনে নিয়ে প্রতিদিন এসে কেবিনের একপাশে বসে থাকতো, চোখে মুখে একটু অভিযোগ রাখতো না, সে আসলে কত কিছু বলতে চেয়েছিল। আর আমি চুপ করে ভেবেছি সব বুঝি আমি। আমার তো ব্যথা ছিল চোখে পড়ার মতো, সবার জানা, অথচ ওর ব্যথা যেটা চোখে দেখা যেত না সেটাই হয়তো আমার চেয়েও গভীর ছিল। শুধু সে বলতে জানতো না কিংবা বলার ইচ্ছে হয়নি। জারিফ রহমান ছেলের মুখের দিকে তাকিয়ে ছিলেন গভীর মনোযোগে। তার চোখে অপরাধবোধ, তাই তিনি কিছু বললেন না, কেবল উঠে গিয়ে ছেলের কাঁধে হাত রাখলেন, সেই চেনা ভঙ্গিতে যেটা সব কথা না বলে অনেক কিছু বলে দেয়। রাতের আকাশে আজ এক খণ্ড চাঁদ উদীয়মান হয়েছে। চাঁদের নরম আলো ছড়িয়ে পড়েছে ধরনের বুকে, অথচ মিমোর মন আজ বড় উদাস। দুদিন আগে ইজান বাড়ি চলে গেছে। হাসপাতালের কেবিনে একসাথে কাটানো প্রতিটি মুহূর্ত এখন তার মনে এক ধরনের শূন্যতা তৈরি করে। সেই মুহূর্তকে ফিরে পাওয়ার, সে জানে এখন আর আগের মতো প্রতিদিন দেখা হবে না। তবুও মনটা বারবার বলে একবার গিয়ে দেখে আসি ইজান ঠিক আছে তো। বাড়িতে মন বসে না মিমোর, সে এমনিতেই চুপচাপ স্বভাবের মেয়ে, অথচ এখন যেন কোথাও স্থির হতে পারে না। কখনো জানালার পাশে গিয়ে দাঁড়ায়, কখনো ফোনটা হাতে নেয়, আবার রেখে দেয়। সবকিছু স্বাভাবিক হয়েও কোথাও যেন একটা অসম্পূর্ণতা থেকে যায়। হয়তো কোনো অনুচ্চারিত টানি তার ভেতরটা এমন করে আলোড়িত করে দিচ্ছে। ফজরের আজান দিচ্ছে, ভোরের সূচনা হয়েছে, তবে আলোটা তখনও পুরোপুরি ফুটে ওঠেনি। জানালার বাইরে আকাশ আলো আধারিতে ঢাকা, হালকা সাদা আর স্বপ্নের মতো ধূসরতা। সবকিছুই আজ মিমোর কাছে অতল শান্ত। হঠাৎ সে নিজেকে আবিষ্কার করে এক বিস্তৃত ছাদে, চারপাশ ফুলে সাজানো। জানালার বাইরে আকাশ আলো আধারিতে ঢাকা, হালকা সাদা আর স্বপ্নের মতো ধূসরতা। সবকিছুই আজ মিমোর কাছে অতল শান্ত। হঠাৎ সে নিজেকে আবিষ্কার করে এক বিস্তৃত ছাদে, চারপাশ ফুলে সাজানো, যেন এক নীলাভ কল্পলোক। নীল বেনারসি পরে মিমো দাঁড়িয়ে আছে সেই ছাদে। মিমো সামনের দিকে ঘুরে দেখতে পায় ইজান মঞ্চে দাঁড়িয়ে। নীল পাঞ্জাবি পরা, মুখে চাপদাড়ি, ঠোঁটে মৃদু হাসি আর চোখে গভীর প্রশান্তি। মিমো ধীর পায়ে এগিয়ে যাচ্ছে, তার পায়ের নিচে গোলাপের পাপড়ি ছড়ানো। মনে হচ্ছে কেউ তাকে বশীভূত করেছে। ইজান ঠিক আগে জায়গায় স্থির দাঁড়িয়ে,
তার চোখে মায়া ও মুগ্ধতা মিশে আছে। চারপাশে কেউ নেই, তবুও নিস্তব্ধতা যেন বলে যাচ্ছে সবকিছু ঠিক হয়ে গেছে। মিমো ইজানের ঠিক সামনে দাঁড়ালো। তখন ইজান হাঁটু গেড়ে বসে মিমোর দিকে তাকিয়ে শান্ত অথচ একরাশ অনুভূতির সাথে বলে, মেহেরুন, তুমি আমার জীবনে ঠিক খোলা হাওয়ার মতো, যা গরমে প্রশান্তিময় আর শীতে শরীর কাঁপিয়ে দেয়। তবুও তুমি আমার জীবনের খোলা হাওয়া। মিমো চোখ বন্ধ করে। কথাগুলো যেন তার নিজেরই বলা। এই মাত্র ইজান যা বলল তা তো মিমোর মনেই গাঁথা ছিল অনেক আগে থেকে। মিমোর মনে হলো সে কল্প জগতের কল্প লোকে বাস করছে। তার আরো মনে হলো এই মুহূর্তটা বাস্তব না। এই নীলাভ আকাশ, ফুলে সাজানো ছাদ, গোলাপের পাপড়ি, নরম আলো, সবই যেন কল্পনার কুয়াশা। তবুও সে চায় এগুলো যেন সত্যি হয়। সে ধীরে চোখ খুলে ইজানের দিকে তাকায়। সে চেনা চোখ জোড়া, মায়া আর বিশ্বাসে পূর্ণ। তবে হঠাৎ সবকিছু ধোঁয়াশায় ঘিরে উঠল। সে আর কিছু দেখতে পেল না। জানালার বাইরে সূর্য উঠেছে, রুমে আলো ছড়িয়ে পড়েছে। মিমোর চোখ ধীরে ধীরে খুলে যায়। কিছুক্ষণ অচল দৃষ্টিতে তাকিয়ে থাকে সে। তারপর চোখ বুঝে একবার নিঃশ্বাস নেয়। চেনা কারো মতো, চেনা কথার মতো ভাবের দেখা সবকিছু স্বপ্ন ছিল। তবুও তাতে মিথ্যে কিছু ছিল না। আর কখনো সে স্বপ্ন ফিরবে কিনা জানা নেই। তবে মিমোর বিশ্বাস সে অনুভব সত্য। সেই একদিন বাস্তব হয়। মিমো উঠে দাঁড়ায়। একটা নতুন সকাল শুরু হয়েছে। সে ফ্রেশ হতে বাথরুমের দিকে গেল। ফ্রেশ হয়ে এসে মিমো আয়নার সামনে দাঁড়ালো কিছুক্ষণ। নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে ভাবলো, মানুষ যেমনটা আশা করে জীবন ঠিক তার উল্টোটাই কেন বেছে নেয়। আজকের দিনটা কোনো রকমে কেটে যাচ্ছিল। চারপাশে চেনা কোলাহলে ভেতরে নীরবতা আরো তীব্র হয়ে উঠেছে। দুপুর পেরিয়ে বিকেলে ছায়া নেমে এসেছে। আকাশে হালকা নীল আর ধূসর মিশে এক ধরনের কল্পলোকের মতো রং তৈরি করেছে। একদম তার স্বপ্নে দেখা সেই আকাশ। মিমো গোসল সেরে এসে বারান্দায় দাঁড়ায়। তার ভেজা চুল থেকে টুপটাপ করে জল ঝরছে। রোদের নরম ছায়ায় সেটা যেন আরেকটি শব্দহীন ভাষা। এমন সময় রেবিকা এসে রুমে ঢুকে মিমোকে দেখে চুপচাপ এগিয়ে আসে। পিছনে দাঁড়িয়ে বললেন, তুই ছোট থেকেই চুপচাপ, কিন্তু এখন তো একেবারে অদ্ভুত রকম শান্ত হয়ে গেছিস। মিমো মায়ের দিকে একবার তাকালো। চোখে একরাশ কথা, না বলা অথচ স্পষ্ট। রেবেকা বুঝলেন, তবুও কিছু বললেন না। চুল থেকে জল পড়তে দেখে রেবেকা মিমোকে বারান্দা থেকে নিয়ে গিয়ে বিছানায় বসিয়ে দিল। তারপর ভেজা চোখ তোয়ালে দিয়ে মুছিয়ে দিতে লাগলেন, ঠিক যেমনটা শৈশবে করতেন। চুল মুছতে মুছতে হঠাৎ থেমে গেলেন রেবেকা। কয়েক সেকেন্ড চুপ থেকে খুব নরম গলায় বললেন, মিমো, জানিস সন্তানের মুখে হাসি দেখার জন্য তার বাবা মা সবকিছু ত্যাগ করতে পারে। পৃথিবীর চোখে যা অসম্ভব সন্তানের জন্য সেটা তারা সম্ভব করে তোলার চেষ্টা করে। আর কেউ যদি সত্যি তার সন্তানকে ভালোবাসে মন থেকে নিঃস্বার্থভাবে, তাহলে মা বাবার চোখেও সে মানুষটা শ্রদ্ধার জায়গা পায়। ভালোবাসা তো শুধু আবেগ না রে মা, ওটা একটা দায়িত্ব, একটা সাহস। কিন্তু রেবেকার কণ্ঠে হালকা কেঁপে ওঠে। কেউ যদি সেই সন্তানের জীবনে শুধু দুঃখ নিয়ে আসে, কষ্ট দিয়ে যায়, তাহলে সেই মানুষটা কোনো দিন ক্ষমা পায় না, অন্তত একজন মায়ের চোখে না। মিমো ধীরে ধীরে ঘুরে বসে, মায়ের মুখের দিকে তাকায়, ভাবতে থাকে এই কথাগুলো কি এমনি এমনি বলা, নাকি ইঙ্গিত ছিল কারো জন্য। রেবেকার চোখে কোনো অভিযোগ নেই, কেবল গভীর নির্লিপ্ত দৃষ্টি, যেন এক মা নিজের মেয়েকে কিছু বোঝাতে চাইছে, অথচ সরাসরি কিছু না বলে কেবল অনুভবের ভিতরেই বলছে সবটা। এক মুহূর্ত পর তিনি হালকা হাসেন, মিমোর মাথায় হাত বুলিয়ে দেন পরম মমতায়। আচ্ছা, এত ভাবিস না তো, চুলগুলো আগে ভালো করে শুকিয়ে নে, তোর জন্য কিছু অপেক্ষা করছে। এইটুকু বলে রেবেকা উঠে চলে যায়। রিমা এক দৃষ্টিতে মায়ের যাওয়ার পথটার দিকে তাকিয়ে থাকে। বুকের গভীরে কোথাও যেন কেউ অজানা কিন্তু আশার মতো বার্তা দিল। সন্ধ্যা কেটে গিয়ে রাত নেমেছে পৃথিবীতে। তবে একখণ্ড দীপ্তিময় চাঁদের জন্য রাতে আধার পুরোপুরি গ্রাস করতে পারেনি পৃথিবীকে। জানালার কাছে চাঁদের আলো এসে পড়েছে, একটা শান্ত নরম আবরণ ছড়িয়ে দিয়েছে রুমের ভিতর। মিমো বিয়ের সাজে সেজে চুপচাপ বসে আছে, রূপসা তার পাশে বসে। মিমো ভাবলো সন্ধ্যার একটু আগেই রবি খালামুনি আর রূপসা এসে হাজির হয়েছিল। হাতে ছিল ছোট একটা ব্যাগ। মুখে তেমন কিছু না থাকলেও চোখে ফুটেছিল প্রশান্তির রেখা।
রূপসা এসে মিমোর কাছে বসে বলেছিল, আজ রাতটা তোর জন্য মিমো। অনেকদিন পর সব ঠিক হবে। খালামণি আর খালু ঠিক সিদ্ধান্ত নিয়েছে, যার জন্য আজ তোর জীবনে নতুন কিছু শুরু হবে। মিমো অবাক চোখে তাকিয়েছিল ওর দিকে। কিছু বোঝার আগেই রূপসা আবার বলে, তুই শুধু নিজেকে সাজিয়ে নে, এমন করে যেন কোনো খুঁত না থাকে। বাকিটা পরে দেখা যাবে। এখন মিমো আয়নায় নিজেকে দেখছে। গহনার ভার, শাড়ির ভাঁজ, চোখের কাজল, সবকিছু ঠিক, কিন্তু তার মনে চলছে হিসেব। এত কিছু ঘটলো কিভাবে? কেন আজ আবার বিয়ের এই আয়োজন? একটু পর নিচ থেকে ডাক আসে। রূপসা এসে মিমোর হাত ধরে বলে, চল, সবাই অপেক্ষা করছে। তারা সিঁড়ি বেয়ে নিচে নামছে। মিমোর মনে হচ্ছে প্রতিটি ধাপ যেন অতীতকে পেছন ফেলে সামনে এগিয়ে চলা, কিন্তু ঠিক সিঁড়ির শেষ ধাপে এসে তার পা আটকে যায়। চোখের দৃষ্টি নামানো, সে আর এক কদম এগোতে পারছে না। লিভিং রুমে বসে আছে ইজান, নীল পাঞ্জাবি পরে। পাশে তার মা বাবা। ইজান উঠে দাঁড়ায়, ধীর ভঙ্গিতে রূপসার দিকে ইশারা করে পাশ থেকে সরে আসতে। রূপসা সরে গিয়ে সোফায় গিয়ে মায়ের পাশে বসে। ইজান স্টিক ধরে ধীরে ধীরে মিমোর দিকে এগিয়ে আসে। মিমো তখনও দাঁড়াচ্ছে না। তার সামনে এসে এক মুহূর্ত চুপ করে দাঁড়ায় ইজান, তারপর আলতো করে মিমোর মুখে হাত রাখে, তার মুখটা উপরে তুলে ধরে। ইজানের চোখে আজ কোনো দ্বিধা নেই, শুধু একরাশ স্থিরতা, আত্মবিশ্বাস আর গভীর ভালোবাসা, যেন এই সময়টা তার জীবনের সবচেয়ে সত্য। ইজান মিমোর চোখে চোখ রেখে নরম স্বরে বলে, আমি জানি তুমি বিশ্বাস করো যে অনুভব সত্য, সে একদিন বাস্তব হয়ে ধরা দেয়। আমি সেই সত্যটা নিয়ে এসেছি তোমার কাছে মেহেরুন, আজ এই বাস্তবেই। মিমো কোনো উত্তর দেয় না, শুধু চোখ নামিয়ে নেয়, কিন্তু তাতে অস্বীকার নেই, আছে একরকম আত্মসমর্পণ। পরবর্তীতে ঘরোয়া পরিবেশে ইজান আর মিমো বসে আছে পাশাপাশি। নীলাভ শাড়িতে মিমো চুপচাপ কিন্তু পরিপূর্ণ। রুমে উপস্থিত সবাই নীরব, কিন্তু কারো চোখে কোনো সংশয় নেই। কাজী সাহেবের কণ্ঠ শোনা যায়, আপনি কি মেহবুল ইসলামকে নিজের জীবনসঙ্গী হিসেবে কবুল করেন? ইমতিহান রহমান। পুরো লিভিং রুম জুড়ে নীরবতা, কেউ টু শব্দটুকুও করছে না। ইজান মিমোর দিকে এক পলক তাকায়, তারপর শান্ত অথচ স্পষ্ট কণ্ঠে বলে, আলহামদুলিল্লাহ। ইজানের কণ্ঠের আলহামদুলিল্লাহ শব্দে রুমের নিস্তব্ধতা ভেঙে দেয় না, বরং সেই নিস্তব্ধতারই গভীরে মিশে গিয়ে একরকম পূর্ণতা তৈরি করে। মিমো ধীরে চোখ তুলে তাকায়। এতদিন যাকে শুধু কল্পনায় স্পর্শ করেছে, আজ সে বাস্তবে পাশে বসে আছে। ইজান তাকিয়ে আছে তার দিকে, চোখে কোনো দাবি নেই, শুধু অগাধ ধৈর্য আর নির্ভরতার আশ্বাস। জানালার বাইরে বাতাস বইছে, সেই খোলা হাওয়ার মতো, যেটা কখনো গা ছমছম করায়, আবার কখনো বুকের গভীরে একরাশ প্রশান্তি ঢেলে দেয়। ঠিক যেমন মিমোর জীবনে ইজান খোলা হাওয়ার মতো। তোমার খোলা হাওয়ার এখানেই ইতি ঘটলো, তবে তাদের নতুন জীবনের শুরু ছিল এটা। সমাপ্তি। প্রিয় দর্শক বৃন্দ, ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমাদের এই ভিডিওটিতে একটি লাইক দিলে আর আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করলে আমরা নতুন নতুন ভিডিও আপলোড করার অনুপ্রেরণা পাবো। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন এবং এইরকমই ভিডিও দেখতে থাকুন। ধন্যবাদ।